এক কোটিপতির ছায়ায় লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য। বাগদত্তার মুখোশ খসে পড়ার মুহূর্তে, যখন তার চিৎকার রান্নাঘরের দেয়ালে গুলির মতো ধাক্কা খায়, প্রতিবন্ধী ৬ বছরের ছেলের চোখে আতঙ্ক আর এক বৃদ্ধা পরিচারিকার অটুট সাহস, যে মহিলা নিজের সবকিছু হারিয়ে দিয়ে বলে, আমি ওর মা, রক্তে নয়, ভালোবাসায়। একটি লুকানো দৃশ্য যা একটি পুরো পরিবারকে চিরতরে বদলে দেবে। শুনুন এই গল্প, যেখানে টাকা হারায় কিন্তু মর্যাদা আর ভালোবাসা জয়ী হয়। একজন কোটিপতি তার বাগদত্তাকে তার প্রতিবন্ধী ছেলের সাথে কেমন ব্যবহার করছে তা দেখার জন্য লুকিয়েছিল, যতক্ষণ না বাড়ির পরিচারিকা পর্দা ফাঁস করে দিল। তুমি অপদার্থ, দেখো তুমি কি করেছ। আমি যখন কথা বলি তখন আমার দিকে তাকাও, নির্বোধ বাচ্চা। এই চিৎকার সন্ধ্যার নিস্তব্ধতাকে চিরে দিল। রান্নাঘরের দাগহীন দেওয়ালে গুলির মতো ধাক্কা খেয়ে সেই আওয়াজ ফিরে এলো। কোনো ভূমিকা ছিল না, কোনো সতর্কবার্তা ছিল না, শুধু এক মহিলার বিশুদ্ধ আর আসুরি ক্রোধ ছিল, যে নিজের মুখোশ খুলে ফেলেছিল। আলোক জমে গেল। তার হাত, যা কয়েক সেকেন্ড আগে সার্ভিস ডোরের হ্যান্ডেলটিকে শক্ত করে ধরেছিল, বাতাসে ঝুলে রইল, সামান্য কাঁপছিল। সে দুদিন আগেই ব্যবসায়িক ভ্রমণ থেকে ফিরে এসেছিল। তার নেভি ব্লু স্যুটের ভেতরের পকেটে একটি ছোট মখমলের বাক্স তার বুকের কাছে বাগদানের আংটির মতো পুড়ছিল। সে তাকে অবাক করে দিতে চেয়েছিল। সে প্রিয়ার মুখে হাসি আর নিজের ছেলে অর্জুনের হাসি দেখতে চেয়েছিল, এটা ভেবে যে তারা অবশেষে আবার একটা পূর্ণ পরিবার হয়ে যাবে। কিন্তু যা কিছু তার কানে সেই মুহূর্তে প্রতিধ্বনিত হচ্ছিল, তা এক সুখী ঘরের সুর ছিল না, বরং তা ছিল ঘৃণার একঘেয়ে আর হিংস্র শব্দ। আলোক ভেতরে গেল না। তার বাবার সহজাত প্রবৃত্তির এক আদিম অ্যালার্ম, যা তার নাড়িভুঁড়ির গভীরে জ্বলে উঠেছিল, তাকে লুকিয়ে থাকার নির্দেশ দিল। সে বারান্দার ছায়ার সুযোগ নিয়ে দরজার ফ্রেমের সাথে লেপ্টে গেল এবং শুধু ততটুকুই উঁকি দিল, যাতে সে সেই দৃশ্যটি দেখতে পায় যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। রান্নাঘর, যা প্রাকৃতিক আলোয় স্নান করছিল এবং যা সাধারণত তার কাছে উষ্ণ ও আমন্ত্রণমূলক মনে হতো, এখন তা এক জেরার মঞ্চ মনে হচ্ছিল। ডানদিকে প্রিয়া, যে সেই মহিলা যাকে সে মিষ্টি মনে করত, যে তাকে নিজের ছেলের জন্য হৃদয় আর চিরন্তন ভালোবাসার প্রতিশ্রুতিতে ভরা বার্তা পাঠাত। সে চেনা যাচ্ছিল না। তার মুখ, যা সাধারণত ম্যাগাজিনের নিখুঁত মেকআপে ঢাকা থাকত, ঘৃণার এক বিকৃত ভঙ্গিতে কুঁচকে গিয়েছিল। এক হাতে সে তার টাইট বেইজ রঙের ডিজাইনার ড্রেসের ধার ধরেছিল এবং অন্য হাতের একটি অভিযোগকারী আর মারাত্মক আঙুল দিয়ে মেঝের দিকে ইশারা করছিল। তুমি কোনো কাজের ন, প্রিয়া আবার চিৎকার করে উঠল। তার গলা ভাঙা কাঁচের মতো একটা তীক্ষ্ণ স্বরে ওপরে উঠে গেল। আমি তোমাকে শুধু ১ গ্লাস জুস দিয়েছিলাম, মাত্র ১ গ্লাস, আর তুমি কি করলে? একটা আড়াআড়ি পশুর মতো ওটা ফেলে দিলে। মেঝের ওপর কমলা রসের একটা কমলা দাগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। একটি হুইল চেয়ারের কালো রাবার চাকার কাছে আসছিল, আর সেখানেই ঝড়ের কেন্দ্রে ছিল অর্জুন, তার ছেলে, তার ৬ বছরের ছোট্ট বাচ্চা। আলোকের মনে হল তার শ্বাস বন্ধ হয়ে গেছে। অর্জুন জোরে জোরে কাঁদছিল না, তার কান্না নিস্তব্ধ ছিল, এমন এক বাচ্চার কান্না যে শব্দ করতে ভয় পাওয়া শিখে গিয়েছিল। সে নিজের মাথা নিচু করে রেখেছিল, নিজের কাঁধের মাঝখানে গুটিয়েছিল, অদৃশ্য হওয়ার চেষ্টা করছিল, নিজের ডোলাকাটা টি শার্টের ভেতরে হারিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার ছোট হাতগুলো দুর্বল আর কাঁপতে কাঁপতে চেয়ারের আর্ম রেস্টকে এত শক্ত করে ধরেছিল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। মুঝসে গলতি হো গই, প্রিয়া। বাচ্চাটি এত ভাঙা গলায় ফিসফিস করে বলল যে আলোকের হৃদয় হাজার টুকরো হয়ে ভেঙে গেল। এটা আমার হাত থেকে ফসকে গেল। আমার হাত ঠিকভাবে কাজ করেনি। অজুহাত, সে তাকে থামিয়ে দিয়ে বলল, একটা হুমকিমূলক পা তার দিকে বাড়িয়ে। সবসময় তোমার হাত বা তোমার পা কাজ করে না, অথবা তোমার চেয়ার বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার অজুহাতে অতিষ্ঠ হয়ে গেছি, ল্যাংড়া। তুমি কি জানো এই ড্রেসটির দাম কত? তোমার কি কোনো ধারণা আছে এই ঘরটিকে দাগহীন রাখতে কত খরচ হয়, যাতে তুমি নিজের আনাড়িপানা দিয়ে এটাকে নোংরা করতে পারো? প্রিয়া নিজের হাত তুলল, আগ্রাসনের একটি সহজাত অঙ্গভঙ্গি, যেন সে তাকে মারতে বা ঝাঁকুনি দিতে যাচ্ছে। আলোক নিজের লুকানোর জায়গা থেকে নিজের শরীরের প্রতিটি পেশি শক্ত করে নিল, একটি সিংহের মতো ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তার প্রয়োজন ছিল না। অন্য কেউ দ্রুত এগিয়ে এলো। নীল আর সাদা রঙের পোশাকে একটি আকৃতি বাগদত্তার ক্রোধ আর বাচ্চার কোমলতার মাঝখানে চলে এলো। ইনি ছিলেন লক্ষ্মী আম্মা,
বাড়ির পরিচারিকা, যিনি অর্জুনের জন্মের আগে থেকেই এই বাড়িতে ছিলেন। সেই মহিলা যিনি তার পরলোকগত স্ত্রীকে মৃত্যুশয্যায় শান্তি দিয়েছিলেন এবং যিনি বাচ্চার নিজের রক্তের মতো যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লক্ষ্মী আম্মা কোনো বড়সড় মহিলা ছিলেন না, কিন্তু সেই মুহূর্তে তাকে বিশাল মনে হচ্ছিল। তিনি উজ্জ্বল হলুদ রাবারের গ্লাভস পরেছিলেন, কাজের চাপে ভেজা, এবং সেই গ্লাভস পরা হাত দিয়েই তিনি অর্জুনের কাঁধ ধরলেন, তাকে আটকানোর জন্য নয়, বরং তাকে আড়াল করার জন্য। তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেলেন, পা ছড়িয়ে এক দুর্ভেদ্য মানবিক বাধা তৈরি করে বললেন, ব্যাস করুন। লক্ষ্মী আম্মা বললেন। তার গলা চিৎকার ছিল না, এটা তার চেয়েও বেশি শক্তিশালী ছিল। এটা একটা রায় ছিল। আপনার হাত নামান, ম্যাডাম, ওকে ছোঁয়ার সাহসও করবেন না। আলোক রাগে আর বিস্ময়ে দীর্ঘশ্বাস ফেলার জন্য নিজের মুখ হাত দিয়ে ঢেকে নিল। তার চোখ একদিক থেকে অন্যদিকে যাচ্ছিল, প্রিয়ার চোখের নিষ্ঠুরতা থেকে শুরু করে তার ছেলের চোখের আতঙ্ক পর্যন্ত, এবং শেষে লক্ষ্মী আম্মার সাহসী পিচ পর্যন্ত। এই দৃশ্যটি ভালো আর মন্দের লড়াইয়ের এক পরাবাস্তব ছবি ছিল, এবং এটা তার নিজের রান্নাঘরে, তার নিজের ছাদের নিচে, তার নিজের টাকায় হচ্ছিল। তোমার সাহস কি করে হয়? প্রিয়া হিসিস করে বলল, নিজের হাত নিচে নামিয়ে, কিন্তু নিজের সতর্কতা ছাড়ল না। তার চোখ পরিচারিকার ওপর অবিশ্বাস আর অহংকারের মিশ্রণে আটকে ছিল। তুমি আমাকে আদেশ দিচ্ছ? এক সাধারণ পরিচারিকা আমাকে এই বোঝার সাথে কি করতে হবে তা বলছে? আমি এক পরিচারিকা, হ্যাঁ, লক্ষ্মী আম্মা জবাব দিলেন, এবং যদিও তার নিচের ঠোঁট সামান্য কাঁপছিল, তার দৃষ্টি টলল না। কিন্তু পরিচারিকা হওয়ার আগে আমি একজন মানুষ, আর আপনি যা করছিছেন তা মানুষের কাজ নয়, এটা জানোয়ারদের কাজ। বাচ্চাটার একটা শারীরিক অবস্থা আছে, কোনো ভুল নেই। জুস ওর হাত থেকে পড়ে গেল কারণ ওর পেশিগুলো আপনার মতো প্রতিক্রিয়া জানায় না, তাই নয় যে সে আপনার দামি পোশাক নষ্ট করতে চেয়েছিল। আমাকে পরিস্থিতি সম্পর্কে জ্ঞান দেবেন না। প্রিয়া নিজের লম্বা আর ঘন চুলে হাত বুলিয়ে নিল হতাশ হয়ে। একটা খাঁচাবন্ধী পশুর মতো চক্কর কাটতে কাটতে বলল, আমি দয়ার গল্প শুনে শুনে তিতিবিরক্ত হয়ে গেছি। আলোক এখানে নেই, বোকা বুড়ি। তোমাকে শহীদের ভূমিকা পালন করার দরকার নেই, সে তোমাকে দেখছে না। আর যখন সে এখানে থাকে না, তখন আমি হুকুম চালাই, বুঝেছ? আমি হুকুম চালাই। আলোক দাঁত এত জোরে কিড়মির করছিল যে তার চোয়াল ব্যথা করছিল। সে ভাবল, ও হ্যাঁ, আমি এখানেই আছি, এবং আমি ঠিকভাবে দেখছি তুমি কে, রাক্ষসের আসল মুখ। রান্নাঘরের বাতাস ভারী হয়ে গেল, প্রায় শ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়ছিল। সংঘাত একটি ঘরোয়া দুর্ঘটনা থেকে আধিপত্যের লড়াইয়ে বদলে গিয়েছিল। প্রিয়া দেখল যে পরিচারিকা পিছিয়ে যায়নি। সে রণকৌশল বদলানোর সিদ্ধান্ত নিল। তার বিস্ফোরক ক্রোধ একটি শীতল হিসেবি নিষ্ঠুরতায় বদলে গেল, যা যে কোনো চিৎকারের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে নিজের হাত ভাঁজ করে নিল, নিজের কোমর গ্র্যানাইট আইল্যান্ডের ওপর টিকিয়ে দিল, এবং লক্ষ্মী আম্মার কাঁধের ওপর দিয়ে অর্জুনের দিকে তাকাল। তার অভিব্যক্তি এখন আর তপ্ত ক্রোধের ছিল না, বরং একটি বরফ শীতল অবজ্ঞার ছিল। এক এমন চাহনি যা বলছিল, তুমি কিছুই নও। ওকে দেখো, প্রিয়া এক মেকি মিষ্টি বিষাক্ত গলায় বলল। ওকে ভালো করে দেখো। লক্ষ্মী আম্মা, আপনি কি সত্যি মনে করেন যে আলোক এই বোঝা বয়ে নিয়ে সুখী? অর্জুন নিজের চেয়ারে আরও কুঁকড়ে গেল। তার গাল বেয়ে নিস্তব্ধ চোখের জল গড়িয়ে পড়ছিল, তার জিন্সের ওপর পড়ছিল। সে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে নিজের মুখ মোছার চেষ্টা করল, কিন্তু নড়াচড়া আনাড়ি আর ধীর ছিল। শ্রীমান আলোক নিজের ছেলেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। লক্ষ্মী আম্মা ধীরে ধীরে বাচ্চার কাঁধ টিপে দিয়ে জবাব দিলেন, যাতে সে শক্তি পায়। সে সমাজে ভালো ভাবমূর্তি বজায় রাখার জন্য এমনটা বলে থাকে। প্রিয়া একটা ছোট শুকনো হাসি দিয়ে উপহাস করল। কিন্তু বাস্তববাদী হন, তার মর্যাদার একজন তরুণ সুন্দর কোটিপতি মানুষ। আপনি কি মনে করেন যে সে নিজের সপ্তাহান্তগুলো একটা হুইল চেয়ার ঠেলে কাটাতে চায়? আপনি কি মনে করেন যে সে একটা ৬ বছরের বাচ্চার ডাইপার বদলাতে চায় যে এক গ্লাস জুসও ধরতে পারে না? চুপ করুন। লক্ষ্মী আম্মা এক পা এগিয়ে গিয়ে বললেন, এক মুহূর্তের জন্য নিজের অবস্থান ভুলে গেলেন। আমি আপনাকে বাচ্চার মনে নিজের মিথ্যে দিয়ে বিষ ঢালতে দেব না। অর্জুন ওর বাবার চোখের মণি। ও একটা বোঝা। প্রিয়া ধীরে ধীরে শব্দগুলো বলতে বলতে মাঝপথেই থেমে গেল, যার ফলে হওয়া ক্ষতির স্বাদ নিতে নিতে বলল, একটি ভারী, দুঃখজনক আর দামি বোঝা। আলোক আমাকে বিয়ে করতে চলেছে, কারণ ওর পাশে একজন সত্যিকারের নারী চাই। এমন কেউ যে উজ্জ্বল হবে, এমন কেউ নয় যার রেস্তোরাঁয় ঢোকার জন্য র্যাম্পের প্রয়োজন হবে। সে আমার সাথে এই ঘরের বিষণ্ণতা থেকে বাঁচার জন্য আছে।
এর থেকে বাঁচার জন্য। সে নিজের হাতের এক স্পষ্ট ইঙ্গিতে অর্জুনের দিকে ইশারা করল, যেন সে এক কোণে ফেলে রাখা আবর্জনার স্তূপের দিকে ইশারা করছে। নিজের লুকানোর জায়গা থেকে আলোকের মনে হল তার পা দুর্বল হয়ে যাচ্ছে। তাকে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য দেওয়ালের সাহায্য নিতে হল। প্রিয়ার প্রতিটি শব্দ একটি খঞ্জর ছিল, যা তার অপরাধ বোধে বিঁচ ছিল। সে কতবার ভেবেছিল যে সে ক্লান্ত হয়ে গেছে, কতবার সে একটা সাধারণ জীবনের কামনা করেছিল। প্রিয়া আলোকের গভীরতম নিরাপত্তাহীনতাকে ব্যবহার করছিল এবং সেগুলোকে নিজের ছেলের আত্মসম্মান নষ্ট করার জন্য মচকাচ্ছিল। কিন্তু তাকে সবচেয়ে বেশি কষ্ট এই কথাটি দেয়নি যে সে তার সম্পর্কে কি বলেছে, বরং অর্জুনের প্রতিক্রিয়া তাকে কষ্ট দিল। বাচ্চাটি নিজের লাল আর ফোলা চোখে ওপরের দিকে তাকালো এবং প্রিয়ার দিকে দেখল। আমার বাবা কি আমাকে ভালোবাসেন না? সে এত কোমল গলায় জিজ্ঞাসা করল যে মনে হল এক্ষুনি ভেঙে পড়বে। প্রিয়া হাসল। এটা এক বিজয়ী শয়তানি হাসি ছিল। ওর তোমার উপর দয়া হয় অর্জুন। ওটা ভালোবাসা নয়, ওটা করুণা। করুণা কারণ তুমি ত্রুটিপূর্ণ, কারণ তুমি কখনো দৌড়াতে পারবে না, কখনো ওর সাথে ফুটবল খেলতে পারবে না, কখনো ওকে সেই নাতি নাতনি দিতে পারবে না যা ও চায়। তুমি সেই ভুল যার দেখভাল করতে ও বাধ্য। অনেক হয়েছে, লক্ষ্মী আম্মা চিৎকার করে উঠলেন। তিনি এখন আর একজন পরিচারিকা ছিলেন না যে একজন মালিককে রক্ষা করছে। তিনি ছিলেন একজন সিংহে যে নিজের সন্তানকে রক্ষা করছে। তিনি বাচ্চার দিকে ঘুরলেন, তার সামনে হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়লেন, পড়ে থাকা জুস উপেক্ষা করে যা তার উর্দি বা ইউনিফর্মকে নোংরা করছিল, এবং বাচ্চার মুখ নিজের হাতে তুলে নিলেন। ওর কথা শুনো না আমার বাচ্চা, আমার দিকে তাকাও। এটা মিথ্যে। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন। তুমি যেমন আছো তেমনই নিখুঁত। তোমার হৃদয়ে অনেক বড়। তুমি বুদ্ধিমান। তুমি ভালো। প্রিয়া একটি তীক্ষ্ণ কর্কশ হাসি দিল। ওহ, দয়া করে। কত মর্মস্পর্শী আর শোচনীয় দৃশ্য। পরিচারিকা আর ল্যাংড়া কষ্টের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের বীরত্বের মুহূর্তগুলো উপভোগ করো। লক্ষ্মী আম্মা, এগুলো ভালো করে উপভোগ করে নিন, কারণ যেই মুহূর্তে ওই আংটিটা আমার আঙুলে উঠবে। প্রিয়া নিজের বাম খালি হাত তুলল, সেটাকে আলোর নিচে নেড়েচেড়ে দেখালো। এই বাড়িতে জিনিসগুলো মৌলিকভাবে বদলে যাবে। মহিলা তাদের দিকে এগিয়ে এলো। তার জুতোর হিল মেঝের ওপর অধিকারের সাথে প্রতিধ্বনিত হচ্ছিল। সে লক্ষ্মী আম্মার মুখের কাছে ঝুঁকে পড়ল, তার ব্যক্তিগত পরিসরে আক্রমণ করে বলল, আমাকে ভালো করে শুনুন। যেই দিন আমার বিয়ে আলোকের সাথে হবে, আপনি বিনা সুপারিশে, বিনা ক্ষতিপূরণে, কোনো কিছু ছাড়াই রাস্তায় থাকবেন। যদি দরকার পড়ে আমি আপনার ওপর চুরির অপবাদ দেব। আর এই বাচ্চাটা, সে পূর্ণ শীতলতায় অর্জুনের দিকে তাকালো, এই বাচ্চাটা দূরের এক বোর্ডিং স্কুলে যাবে, সেই বিশেষ জায়গাগুলোর মধ্যে একটা যেখানে আমাদের ওকে দেখতে, শুনতে বা ওর গন্ধ নিতে হবে না। লক্ষ্মী আম্মা, আলোক রাজি হয়ে যাবে। ও সেটাই করবে যা আমি বলবো, কারণ ও আমাকে খুশি রাখার জন্য মরিয়া। তাই বিদায় জানানোর প্রস্তুতি নিয়ে নিন, কারণ আপনার মা হওয়ার দিন শেষ হয়ে গেছে। লক্ষ্মী আম্মা ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। তিনি নিজের দৃষ্টি নিচু করলেন না। হুমকি সত্ত্বেও, নিজের জীবিকা হারানোর বাস্তব ভয় থাকা সত্ত্বেও, তার মধ্যে একটি মর্যাদা ছিল যা প্রিয়া দুনিয়ার সমস্ত টাকা দিয়ে কখনো কিনতে পারত না। আপনি আমাকে বের করে দিতে পারেন ম্যাডাম, লক্ষ্মী আম্মা কাঁপামো কিন্তু দৃঢ় গলায় বললেন। আপনি আমার কাজ কেড়ে নিতে পারেন, আপনি আমাকে রাস্তায় ছেড়ে দিতে পারেন, কিন্তু যতক্ষণ আমি শ্বাস নেব, আপনি এই বাচ্চার আত্মাকে নষ্ট করতে পারবেন না। আপনি ভাবেন যে শক্তি মানে টাকা থাকা আর চিৎকার করা। আপনি ভুল। শক্তি মানে অন্য কারোর চেয়ে নিজেকে বেশি ভালোবাসা। আর আপনি আপনি আমার জীবনে দেখা সবচেয়ে দরিদ্র ব্যক্তি। প্রিয়া তাকে ঘৃণার সাথে দেখল, যেন সে পচা কিছু শুকেছে। এখনই নোংরা পরিষ্কার করো, আর ভালো হবে যদি আমার ড্রেস নিখুঁত থাকে, নয়তো আমি এটা তোমার সামান্য বেতন থেকে কেটে নেব। প্রিয়া ঘুরে রান্নাঘর থেকে বিজয়ী হয়ে বেরোনোর ইচ্ছা করল। সে নিশ্চিত ছিল যে সে লড়াই জিতে গেছে, নিশ্চিত ছিল যে তার বিলাসিতার ভবিষ্যৎ সুরক্ষিত ছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ৩ মিটার দূরে, দরজার ফ্রেমের আড়ালে, সেই মানুষটি যার কাছে তাকে সবকিছু দেওয়ার বা সবকিছু কেড়ে নেওয়ার শক্তি ছিল, কাঁদছিল। কিন্তু এগুলো দুঃখের চোখের জল ছিল না, এগুলো স্পষ্টতার চোখের জল ছিল। আলোক নিজের দামি স্যুটের হাতা দিয়ে নিজের মুখ মুছল। তার অভিব্যক্তি বদলে গেল। যন্ত্রণা একটি দৃঢ় সংকল্পের রূপ নিল। সে নিজের কোট ঠিক করল, দীর্ঘশ্বাস নিল এবং অন্ধকার থেকে বাইরে বেরোনোর জন্য প্রথম পদক্ষেপ নিল। অন্ধকারের সময় শেষ হয়ে গিয়েছিল। বিচার শুরু হতে যাচ্ছিল। অপমান আর মর্যাদা। প্রিয়ার হিলের আওয়াজ
আরও দুবার প্রতিধ্বনিত হল। তারপর হঠাৎ থেমে গেল। সে যায়নি। মন্দ যখন নিজেকে শাস্তি থেকে মুক্ত মনে করে, তখন সব সময় একটি শেষ আঘাত করতে চায়। শক্তি কার হাতে আছে তার এক শেষ মনে করিয়ে দেওয়া। সে নিজের গোড়ালির ওপর ভর করে ঘুরল, তার ঘন চুল একটি চাবুকের মতো বাতাসে উড়ল এবং দৃশ্যটি আবার দেখল। পরিচারিকা হাঁটুর ওপর বসেছিল এবং বাচ্চাটি নিজের চেয়ারে কাঁদছিল। এই ছবি তার মন নরম করার বদলে তার কালো চোখে এক পৈশাচিক তৃপ্তির স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল। দাঁড়াও, প্রিয়া এমন এক গলায় বলল, যাতে হিংস্র চিৎকার ছিল না, বরং একটি শীতল আর তীক্ষ্ণ আদেশের সুর ছিল। আমি তোমার সাথে এখনো কথা শেষ করিনি। লক্ষ্মী আম্মা, যিনি ইতিমধ্যেই মেঝে পরিষ্কার করার জন্য নিজের অ্যাপ্রনে একটি কাপড় খুঁজছিলেন, ওপরে তাকালেন। তার চোখে চিন্তার বলিরেখা আর বছরের পর বছরের কঠোর পরিশ্রমের ক্লান্তি দেখা যাচ্ছিল, কিন্তু আত্মসমর্পণ নয়। আর কি চাই ম্যাডাম? আমি আপনাকে বললাম যে আমি এক্ষুনি মেঝে পরিষ্কার করে দেব। মেঝে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ওটা তোমার মতো লোকেদের কাজ। প্রিয়া এক পা এগিয়ে এলো, নিজের ডান পা বাড়াল। সে বেজ রঙের হাই হিল জুতো পরেছিল, নিখুঁত, শুধু একটি ছোট, প্রায় অদৃশ্য জুসের ছিটে যা ডগায় পড়েছিল। আমার জুতো তোমার দত্তক নেওয়া ছেলে এটাকে নোংরা করে দিয়েছে, এটা পরিষ্কার করো, এক্ষুনি। রান্নাঘরে একটি ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্জুন বাতাসে উত্তেজনা অনুভব করে নিজের চেয়ারটি পেছনে সরানোর চেষ্টা করল, যেন সে সেই মহিলার চোখের আড়ালে চলে যেতে চায় যে তার ভবিষ্যতের মা হতে যাচ্ছিল। আমি আমি এটা পরিষ্কার করে দেব প্রিয়া, বাচ্চাটি তোতলাতে তোতলাতে বলল, নিজের কাঁপানো হাত মেঝের ওপর রাখা একটি কাগজের ন্যাপকিনের দিকে বাড়িয়ে। এটা আমার ভুল ছিল। আমাকে ছোঁয়ার সাহসও করবে না, প্রিয়া চিৎকার করে উঠল। সে হঠাৎ পেছনে সরে গেল, যেন বাচ্চার হাতে কোনো সোঁয়াচে রোগ আছে। তুমি কত নোংরা! হয়তো তুমি আমার চামড়া নষ্ট করে দেবে। আমি চাই না সে এমনটা করুক। আমি চাই সে নিজের জায়গা বুঝুক। সে লক্ষ্মী আম্মার দিকে একটা বাঁকা হাসি দিয়ে তাকাল। চলো, হাঁটুর ওপর ভর দিয়ে আমার জুতো পরিষ্কার করো, এবং এটা খুব ভালো করে করো, কারণ যদি একটাও দাগ থেকে যায়, তবে আমি আলোককে বলবো যে তুমি আমাকে অপমান করেছ এবং তুমি নিজে আমার ওপর জুসের গ্লাস ছড়ে মেরেছ। তোমার কি মনে হয়, সে কাকে বিশ্বাস করবে? সেই মহিলাকে যাকে সে বিয়ে করতে চলেছে, নাকি সেই বুড়ি পরিচারিকাকে যার এতদিনে অবসর নেওয়া উচিত ছিল? লক্ষ্মী আম্মা দীর্ঘশ্বাস নিলেন। এক মুহূর্তের জন্যে নিজের চোখ বন্ধ করলেন, নিজের গর্ভ গিলে নিলেন। তিনি নিজেকে ছোট হতে দেখেও পরোয়া করলেন না, যদি এর বদলে অর্জুনের জন্যে শান্তি বজায় থাকে, যদি এর ফলে বাচ্চাটিকে আর চিৎকার চেঁচামেচি শুনতে না হয়। ধীরে ধীরে এবং মর্যাদার সাথে তিনি নিজের পকেট থেকে একটি পরিষ্কার রুমাল বের করলেন। তিনি প্রিয়ার কাছে গেলেন। ঠান্ডা সিরামিক মেঝের ওপর হাঁটুর ওপর ভর দিয়ে বসে রইলেন। এমন করবেন না আম্মা, অর্জুন নিজের মুখে চোখের জল নিয়ে আর্তনাদ করে বলল। কিছু হয়নি আমার বাচ্চা, এটা ঠিক আছে। লক্ষ্মী আম্মা প্রিয়ার দিকে না তাকিয়েই ফিসফিস করে বললেন। তিনি বাচ্চার হৃদয় রক্ষা করার দিকে মনোযোগী ছিলেন। এটা শুধু একটা দাগ মাত্র। গর্ব দিয়ে পেট ভরে না আমার বাচ্চা, মর্যাদা ভেতর থেকে আসে। লক্ষ্মী আম্মা রুমালটি প্রিয়ার জুতোর কাছে নিয়ে এলেন, কিন্তু তিনি চামড়া স্পর্শ করার আগেই প্রিয়া নিজের পা সামান্য সরিয়ে নিল। লক্ষ্মী আম্মাকে একটু বেশি টেনে নিয়ে গেল, যেন কোনো কুকুর খাবারের টুকরো খুঁড়ছে। আমার এমনটাই পছন্দ। প্রিয়া পূর্ণ শ্রেষ্ঠত্বের সাথে নিচু হয়ে তাকিয়ে বলল, হাঁটুর ওপর বসা এটাই তোমার জায়গা, এবং এর অভ্যেস করে নাও, কারণ আমি যখন এই বাড়ির মালকিন হব, তখন তুমি অনেক সময় এভাবেই কাটাবে আমার নোংরা পরিষ্কার করতে করতে, এবং এই বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকবে যে আমি তোমাকে সেই একই বাতাসে শ্বাস নিতে দিচ্ছি যে বাতাসে আমি নেই। সেই মুহূর্তের হিংস্রতার বিপরীতে এক কোমলতার সাথে লক্ষ্মী আম্মা ছোট দাগটি পরিষ্কার করলেন। তার উজ্জ্বল হলুদ গ্লাভস পরা হাত, যে হাতগুলো কয়েক দশক ধরে রান্না করেছে, ধুইয়েছে এবং ক্ষত সারিয়েছে, সেই হাতগুলো দামি জুতোটিকে পেশাদারি যত্নে পরিষ্কার করল। কোনো বর্বরতা ছিল না, কোনো রাগের ইঙ্গিত ছিল না, শুধু একটি অস্বস্তিকর শান্তি ছিল। কাজ শেষ হলে লক্ষ্মী আম্মা নিজের মুখ তুললেন। এটা পরিষ্কার হয়ে গেছে ম্যাডাম, যেমন আপনার বিবেক হওয়া উচিত ছিল, কিন্তু আমার সন্দেহ আছে
যে পৃথিবীতে এমন কোনো রুমাল আছে যা ওই অন্ধকারকে পরিষ্কার করতে পারে। প্রিয়ার হাসি হঠাৎ উধাও হয়ে গেল। সে লক্ষ্মী আম্মার কাঁধে একটি হালকা কিন্তু অপমানজনক লাথি মারল, শুধু ততটুকুই যাতে তার ভারসাম্য নষ্ট হয় এবং তাকে একটি হাত মেঝের ওপর রাখতে বাধ্য করে। নিজের মুখ বন্ধ রাখো এবং শুকরিয়া আদায় করো যে আমি তোমাকে দিয়ে ওটা চাটাইনি। এখন ওঠো এবং এই বাচ্চাটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। ওকে ওখানে ওভাবে ভেঙে পড়তে দেখে আমার মাথা ব্যথা করছে। ওকে ওর ঘরে পাঠিয়ে দাও, আর যতক্ষণ না আমি বলছি বাইরে বেরোবে না। যদি আলোক আসে আর জিজ্ঞাসা করে, তবে বলবে যে বাচ্চার শরীর খারাপ লাগছিল, তাই সে ঘুমিয়ে পড়েছে। আমি চাই না সে আমার স্বাগত নৈশভোজ নষ্ট করুক। প্রিয়া রান্নাঘরের সাজানো আয়নার দিকে ঘুরল। নিজের চুল ঠিক করছিল এবং নিজের ড্রেস মসৃণ করছিল। মুহূর্তের মধ্যে নিজের ডাইনির মতো মুখটিকে এক পরীর মতো মধুর মুখোশে বদলে ফেলল। নিজের বাগদত্তাকে দেওয়ার মতো হাসির মোহরা করছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার অভিনয়ের জন্য দর্শক আগে থেকেই উপস্থিত ছিল এবং পর্দা তার ভণ্ডামির ওপর পড়তে যাচ্ছিল। অর্জুন মাথা নিচু করে খামোশ হয়ে ফুপিয়ে কাঁদছিল। লক্ষ্মী আম্মা উঠে দাঁড়ালেন, মর্যাদার সাথে নিজের হাঁটু ঝাড়লেন এবং হুইল চেয়ারের পেছনে এসে দাঁড়ালেন। চলো আমার লাল, চলো একটা গল্প পড়ি। এখানে পচা গন্ধ আসছে, আর এটা আবর্জনার গন্ধ নয়। যখন তিনি হুইল চেয়ারটিকে সার্ভিস এক্সিটের দিকে ঠেলছিলেন, লক্ষ্মী আম্মা ১ সেকেন্ডের জন্য থামলেন এবং প্রিয়ার পিঠের দিকে তাকালেন। তিনি আর কিছু বললেন না, কিন্তু তার দৃষ্টি এক স্বর্গীয় বিচারের প্রতিশ্রুতি দিল। এমন এক বিচার যা প্রিয়ার কল্পনার চেয়েও কাছে ছিল। বাবার অন্ধত্ব ঘুচল এবং জাগরণ হল। আলোক এখনও সেখানেই করিডরের অন্ধকারে মিশেছিল, কিন্তু গত ৫ মিনিটে তার ভেতরে কিছু একটা মরে গিয়েছিল। লক্ষ্মী আম্মার সেই ছবি, যে মহিলা তার স্ত্রীর মৃত্যুর পর তার কাছেও এক মায়ের মতো ছিলেন, সেই মহিলার জুতো পরিষ্কার করার জন্য হাঁটুর অপর বসে থাকা তার চোখে জ্বলে গিয়েছিল। কিন্তু যে জিনিসটি আসলে তার নাড়ি ভুঁড়ি ছেড়ে দিচ্ছিল, তা ছিল অর্জুনের চাহনি, তার ছেলের চোখে সেই ভয়, সেই পূর্ণ আতঙ্ক। আমি এটা আগে কেন দেখিনি? এই প্রশ্নটি একটি আচমকা মাইগ্রেনের শক্তির মতো তার মাথায় হাতুড়ি পেটা করছিল। আলোক নিজের চোখ বন্ধ করে নিল এবং তার মনের অন্ধকারে গত ৬ মাসের স্মৃতিগুলো আবার চলতে লাগল। কিন্তু এইবার ভালোবাসার ফিল্টার ছাড়া সে নগ্ন বাস্তব দেখতে পেল। স্মৃতিগুলো তার সামনে ভেসে এলো। তার মনে পড়ল সেই প্রথম রাতের খাবারের কথা, যেখানে সে প্রিয়াকে অর্জুনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই সময় আলোক এক আকর্ষণীয় মহিলাকে দেখেছিল, যে বাচ্চাকে অভিবাদন জানানোর জন্য নিচু হয়েছিল। এখন তার স্মৃতি তাকে সেই বিবরণ দেখাচ্ছিল যা সে উপেক্ষা করেছিল। প্রিয়া অর্জুনকে জড়িয়ে ধরেনি, সে তার মাথায় আলতো করে হাত রেখেছিল, যেমন করে কেউ নোংরার ভয়ে একটা রাস্তার কুকুরকে ছোঁয়, এবং সাথে সাথে নিঃশব্দে একটি ন্যাপকিন দিয়ে নিজের হাত মুছে নিয়েছিল। তার মনে পড়ল প্রিয়া কতবার অর্জুনকে বাড়িতে রেখে যাওয়ার পরামর্শ দিত যখন তারা বাইরে যেত। ও, এই জায়গাটা তো সহজগম্য নয় আমার ভালোবাসা, ও অস্বস্তি বোধ করবে, সে মিষ্টি গলায় বলত। এটা ওর ভালোর জন্যই। আর সেই বোকা অন্ধ আলোক এক ট্রফি স্ত্রী পাওয়ার লোভে তাতে রাজি হয়ে যেত। তুমি ঠিক বলেছ প্রিয়া, তুমি কত চিন্তাশীল। চিন্তাশীল, এই শব্দটি এখন তার মুখে ছাইয়ের মতো লাগছিল। এটা চিন্তাশীলতা ছিল না, এটা ছিল লজ্জা। সে নিজের ছেলেকে নিয়ে লজ্জা পেত। তার প্রিয়ার মাইগ্রেনের কথা মনে পড়ল যখনই পার্কে যাওয়ার পালা আসত, অথবা সে কিভাবে সবসময় অর্জুনের জন্মদিনের উপহার কিনতে ভুলে যেত, যার ফলে লক্ষ্মী আম্মাকে শেষ মুহূর্তে কিছু একটা খোঁজার জন্য দৌড়াতে হতো। আলোক সবকিছু যুক্তি দিয়ে বিচার করেছিল। সে ব্যস্ত থাকে, ওর অনেক কাজ আছে, ও মানিয়ে নিচ্ছে। এখন তার বমি বমি ভাব হতে লাগল। নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা থাকা সত্ত্বেও নিজেকে দুনিয়ার সবচেয়ে দরিদ্র মানুষ মনে হল। সে শত্রুকে নিজেরই ঘরে নিয়ে আসতে চলেছিল। নিজের ছেলের জীবনের চাবিকাঠি একজন আবেগপ্রবণ শিকারীর হাতে তুলে দিতে চলেছিল। সে এক এমন মহিলার আঙুলে হীরের আংটি পরাতে প্রস্তুত, যে এইমাত্র সেই একমাত্র ব্যক্তিকে লাথি মারল, যা আসলে তার ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। সে আবার রান্নাঘরের দিকে তাকাল। প্রিয়া এখনও সেখানে একটি ফ্যাশনেবল গান গুনগুন করছিল এবং ফ্রিজ খুলে সাদা মদের একটি বোতল বের করছিল। সে এত শান্ত এবং পরিস্থিতির ওপর দখলদার মনে হচ্ছিল যে তার কোনো অনুশোচনা ছিল না। তার কাছে লক্ষ্মী আম্মাকে অপমানিত করা এবং একটি প্রতিবন্ধী বাচ্চার আত্মসম্মানকে পিষে দেওয়া ততটাই গুরুত্বহীন ছিল যতটা একটি পিঁপড়েকে পিষে দেওয়া। এটা তার দৈনন্দিন অভ্যাসের অংশ ছিল। আলোকের গাল বেয়ে
একটি তপ্ত এবং নিঃসঙ্গ চোখের জল গড়িয়ে পড়ল। এটা হারিয়ে যাওয়া ভালোবাসার দুঃখ ছিল না। সেই ভালোবাসা সেই মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে গিয়েছিল যখন সে তাকে চিৎকার করতে শুনেছিল। এটা তার ছেলের যন্ত্রণার চোখের জল ছিল। অর্জুন এই সব কিছু নিস্তব্ধতায় সহ্য করছিল। এটা কবে থেকে হচ্ছিল? আলোকের অনুপস্থিতিতে প্রিয়া তাকে কতবার এভাবে চিৎকার করেছিল। বাচ্চাটির শরীর খারাপ লাগছে আর সে ঘুমিয়ে পড়েছে, এই বাহানাই সে তৈরি করেছিল। কাজ থেকে ফেরার পর আলোক এই বাক্যটি কতবার শুনেছিল। অর্জুন আগেই শুয়ে পড়েছে যান, ও খুব ক্লান্ত ছিল। আর সেই বিশ্বাস করে তার সাথে বিছানায় শুতে চলে যেত। নিজের ছেলেকে একা ছেড়ে দিত, যে হয়তো বালিশে মুখ গুজে কাঁদত এবং কেবল পরিচারিকার দ্বারা সান্ত্বনা পেত। অপরাধবোধ এক ঠান্ডা এবং কঠোর শক্তিতে বদলে গেল। তার হাত নিজের স্যুটের ভেতরের পকেটে গেল এবং সে মকমলের বাক্সটিকে শক্ত করে ধরল। আংটি, সেই অভিশপ্ত আংটি যা তার বোকামির প্রতিনিধিত্ব করছিল। সে ওটা ধীরে ধীরে বের করল। এটা এক উৎকৃষ্ট গয়না ছিল যা বিশেষভাবে প্রিয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। এখন তার কাছে এটা এক বেড়ি বা যন্ত্রণার হাতিয়ার মনে হচ্ছিল। সে প্রিয়াকে এক গ্লাস মদ ঢালতে দেখল। সে তাকে গ্লাসের প্রতিবিম্বে নিজের দিকে তাকিয়ে হাসতে দেখল। তাকে বিজয়ী দেখাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার জীবন গোছানো ছিল। তার মনে হচ্ছিল আলোক এক পুতুল মাত্র, যাকে সে একটা সুন্দর মুখ আর একটা আদর্শ শরীর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারত। আলোক সোজা হয়ে দাঁড়াল। সে নিজের শার্টের কলার ঠিক করল, যদিও তার মনে হচ্ছিল ওটা তার দম বন্ধ করে দিচ্ছে। সে এক তীক্ষ্ণ ভঙ্গিতে নিজের মুখ মুছল। এখন সেই দুর্বল মানুষটির জন্য কোনো জায়গা ছিল না যে ভালোবাসা খুঁজছিল। সেই মানুষটি দরজার পেছনেই মরে গিয়েছিল। এখন যে ওই রান্নাঘরে প্রবেশ করতে চলেছিল, সে কোনো প্রেমিক বা বাগদত্ত ছিল না। সে ছিল একজন বাবা, সে ছিল রক্ষক, সে ছিল বিচারক। সে করিডোরের দিকে তাকাল, যেখানে লক্ষ্মী আম্মা আর অর্জুন গিয়েছিল। সে অনেক দূর থেকে লক্ষ্মী আম্মার ধীর গলা শুনতে পাচ্ছিল। তিনি বাচ্চাকে ঘুম পাড়ানি গান গেয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। সেই ধ্বনি, সেই শুদ্ধ এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণই ছিল সেই জ্বালানি যা আলোকের প্রয়োজন ছিল। আলোক নিজের লুকানোর জায়গা থেকে এক ধাপ বাইরে এলো। কাঠের মেঝে তার ওজনের নিচে সামান্য মচমচ করে উঠল। এক ধ্বনি যা এই ভণ্ডামির শেষের ঘোষণা দিল। কিন্তু প্রিয়া নিজের অসময়ের খুশিতে মগ্ন থাকায় তা শুনতে পেল না। ভালোই হল। আলোক তার মুখটা দেখতে চেয়েছিল, যখন সে বুঝতে পারবে যে যাকে সে নিজের ব্যক্তিগত এটিএম মনে করত, সে চিরকালের জন্য খাতা বন্ধ করে দিয়েছে। সে দীর্ঘশ্বাস নিল। তার ফুসফুস বিশ্বাসঘাতকতায় দূষিত বাতাসে ভরে গেল, যা এখন আগুন ওগড়ানোর জন্য প্রস্তুত। পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। অন্ধ কোটিপতি এইমাত্র নিজের দৃষ্টি ফিরে পেয়েছিল এবং যা কিছু সে দেখল তাতে তার ঘেন্না হল। বাড়ি পরিষ্কার করার সময় এসে গিয়েছিল, কিন্তু এইবার আবর্জনা মেঝের ওপর ছিল না। সে তার মদ খাচ্ছিল। সেটাই ছিল শেষ উত্তেজনা। লক্ষ্মী আম্মা হুইলচেয়ারটিকে তাড়াহুড়ো করে ঠেললেন। অর্জুনকে সেই সাদা টাইলসের নরক থেকে যত দ্রুত সম্ভব বের করে নিয়ে যেতে চাইলেন। তার হাত রাবারের হ্যান্ডেলের উপর কাঁপছিল। নিজের কাজ হারানোর ভয়ে নয়, বরং তার ভেতরে জ্বলতে থাকা দমিত রাগের কারণে। তিনি বাচ্চাটিকে তার ঘরে নিয়ে যেতে চাইলেন, সেই ছোট অভয়ারণ্য যেখানে ম্যাডামের চিৎকার পৌঁছাতে পারত না, যেখানে তিনি ওর চোখের জল মুছিয়ে বলতে পারতেন যে সে দুনিয়ার সমস্ত সোনার চেয়েও বেশি মূল্যবান। কিন্তু প্রিয়া এখনও কথা শেষ করেনি। তার নিষ্ঠুরতার একটা সমাপ্তি প্রয়োজন ছিল, যুদ্ধের একটা ট্রফি। ওখানেই থামো, প্রিয়া আদেশ দিল। তার গলা এক চাবুকের মতো বাতাসকে চিরে দিল। লক্ষ্মী আম্মা হঠাৎ থেমে গেলেন, নিরাশার চোটে নিজের চোখ বন্ধ করে নিলেন। অর্জুন নিজের সিটে কুঁকড়ে গেল এবং নিজের বুকের কাছে সেই একমাত্র জিনিসটিকে জড়িয়ে ধরল যা তাকে এই ধরনের মুহূর্তে সান্ত্বনা দিত, একটি ছোট, পুরনো আর ফ্যাকাশে কাঠের ঘোড়া। এটা কোনো দামি খেলনা ছিল না, এতে কোনো আলো বা ইলেকট্রনিক শব্দ ছিল না, কিন্তু এটা তার জন্মদাত্রী মায়ের শেষ উপহার ছিল, সেই দুর্ঘটনার আগের উপহার যা তাকে কেড়ে নিল এবং অর্জুনকে এই চেয়ারে বসিয়ে দিয়ে গেল। অর্জুন ওটা নিয়ে ঘুমত, ওটা নিয়ে খেত, ওই কাঠের টুকরোটির মাধ্যমেই সে বেঁচে থাকত। প্রিয়া নিজের শিকারী চোখে এই নড়াচড়াটি ধরে ফেলল। বাচ্চার ডোরাকাটা টি শার্টের ওপর নোংরা আর পুরনো বস্তুটি দেখে তার চোখের মণি ছড়িয়ে গেল। ওখানে কি আছে? সে জিজ্ঞাসা করল ধীরে ধীরে এবং শিকারী পদক্ষেপে কাছে আসতে আসতে। তার জুতোর হিলের শব্দ, ক্ল্যাক,
ক্ল্যাক ক্ল্যাক একটা উল্টো গণনার মতো শোনাচ্ছিল। কিছু না ম্যাডাম, লক্ষ্মী আম্মা তাড়াহুড়ো করে বললেন। চেয়ারটি ঘুরিয়ে বাচ্চাকে নিজের শরীর দিয়ে আড়াল করার চেষ্টা করে বললেন, এটা শুধু একটা খেলনা, চলো আমরা ঘরে যাই। আমি বলেছি থামো। প্রিয়া লক্ষ্মী আম্মাকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঘিরে ফেলল এবং হুইল চেয়ারের সামনে দাঁড়িয়ে রাস্তা আটকে দিল। সে অর্জুনের দিকে ঝুঁকে পড়ল। তার হিমশীতল চোখে এক হাসি ফুটে উঠল, যা আসলে চোখ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। অর্জুনের ব্যক্তিগত পরিসরে আক্রমণ করে সে বলল, চলো, ওটা আমাকে দেখাও। অর্জুন পাগলের মতো মাথা নাড়াল। ঘোড়াটিকে নিজের হৃদয়ের সাথে শক্ত করে ধরে রাখল। ভয়ে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। এটা আমার, প্লিজ প্রিয়া, এটা আমার মায়ের। মৃত মায়ের উল্লেখ প্রিয়ার মুখ থেকে সেই মিথ্যে হাসিকি মুছে দিল। হিংসা আর অবজ্ঞার এক ছায়া তার মুখে খেলে গেল। সে আলোকের অতীতের সেই প্রতিটি জিনিসকে ঘৃণা করত, যা তাকে মনে করিয়ে দিত যে আলোক একসময় অন্য কারোর ছিল। তোমার মা মরে গেছে অর্জুন, সে এত নিষ্ঠুরভাবে বলল, যেন সে আবহাওয়ার উপর কোনো মন্তব্য করছে। আর ওই খেলনাটা একটা ফালতু আর জীবাণুতে ভরা জিনিস। তাছাড়া যে বাচ্চারা দামি মেঝে নোংরা করে তারা পুরস্কারের যোগ্য নয়, তারা শাস্তির যোগ্য। না, অর্জুন ফিসফিস করে বলল, ভয়ে তার গলা ভেঙে যাচ্ছিল। ওটা আমাকে দাও। প্রিয়া নিজের হাত বাড়াল। তার লম্বা আর নিখুঁতভাবে ম্যানিকিউর করা নখগুলো বাচ্চার হাত থেকে একমাত্র সান্ত্বনাটুকু কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। না, অর্জুন চিৎকার করে উঠল, ঘোরার চেষ্টা করল, কিন্তু তার নড়াচড়া করার ক্ষমতা সীমিত ছিল। কিন্তু লক্ষ্মী আম্মা তাকে ছাড়লেন না, বরং তিনি আরো শক্ত করে ধরলেন। তার চোখ, যা সাধারণত মমতায় ভরা থাকত, তা এখন এক পবিত্র আগুনে জ্বলছিল, এক প্রাচীন এবং শক্তিশালী রাগে। আমি বলেছিলাম ওকে ছুঁবেন না, লক্ষ্মী আম্মা এক গম্ভীর গলায় গর্জে উঠলেন, যা যেন মাটির গভীর থেকে উঠে আসছিল। আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি চাইলে আপনার জুতো আমাকে দিয়ে জিভ দিয়ে পরিষ্কার করাতে পারেন, কিন্তু এই বাচ্চাটিকে ততক্ষণ হাত দেবেন না যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি। তুমি বরখাস্ত। প্রিয়া চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু লক্ষ্মী আম্মার শক্তি অনেক বেশি ছিল। বছরের পর বছর ভারী ওজন তোলা এবং সবচেয়ে বড় কথা, ভালোবাসার শক্তি। বাচ্চার প্রতি ক্রুদ্ধ ভালোবাসা থেকে জন্ম নেওয়ার শক্তিতে লক্ষ্মী আম্মা অটল রইলেন। আলোক যখন জানতে পারবে যে তুমি আমার উপর হামলা করেছ, তখন আমি তোমাকে ধ্বংস করে দেব, তুমি জেলে পচবে। প্রিয়া চিৎকার করে উঠল। আসতে দিন। লক্ষ্মী আম্মা প্রিয়ার কবজি একটি ঝটকায় ছেড়ে দিয়ে জবাব দিলেন, যার ফলে সে থতমত খেয়ে পেছনে সরে গেল। আসতে দিন শ্রীমান আলোককে। আক্ষেপ একটাই, তিনি যদি এখানে থাকতেন তবে দেখতে পেতেন সেই শয়তানটিকে যাকে তিনি বিয়ে করতে চলেছেন। প্রিয়া নিজের কবজি ডলতে লাগল, যেখানে লক্ষ্মী আম্মার আঙুলের লাল ছাপ পড়ে গিয়েছিল। তার মুখ শুদ্ধ ঘৃণার মুখোশে বিকৃত হয়ে গেল। তুমি একজন গরিব এক সাধারণ পরিচারিকা, তুমি নিজেকে কি মনে করো? এই বাচ্চার ভবিষ্যতের মা আর তার শিক্ষার মাঝখানে দাঁড়ানোর তুমি কে? আমি ওর মা হতে চলেছি, বেকুফ। আমি এই বাড়ির মালকিন হতে চলেছি, তুমি কিচ্ছু নও। লক্ষ্মী আম্মা হুইল চেয়ারের সামনে দাঁড়িয়ে গেলেন। অর্জুনকে পুরোপুরি আড়াল করে তিনি ধীরে ধীরে নিজের হাতের রাবার গ্লাভসগুলো খুললেন। এক একটি আঙুল করে খুলে সেগুলি মেঝের ওপর অবজ্ঞার সাথে ছুঁড়ে ফেললেন, যেন তিনি নিজের দাসত্বের শিকল খুলে ফেলছেন। আপনি ওর মা? লক্ষ্মী আম্মা একটি তিক্ত করুণ হাসি দিলেন। আপনি তো এটাও জানেন না যে ও কোন মাপের জামা কাপড় পরে। আপনি এটাও জানেন না যে ও অন্ধকারকে ভয় পায়। আপনি জানেন না যে ও রাতে কাঁদে এবং ক্ষমা চায় যে ও হাঁটতে পারে না। চুপ করো। প্রিয়া চিৎকার করে উঠল। আমি চুপ হব না। লক্ষ্মী আম্মার গলা প্রতিধ্বনিত হল। রান্নাঘরের প্রতিটি কোণ পূর্ণ করে সেই আওয়াজ আলোকের কানে পরিষ্কার আর জোরালোভাবে পৌঁছল। আপনি ভাবছেন মা হওয়া মানে একটা কাগজে সই করা আর বড় বাড়িতে থাকা? আপনি ভাবছেন মর্যাদা হীরের আংটি দিয়ে কেনা যায়? লক্ষ্মী আম্মা প্রিয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলেন, তাকে প্রথমবারের মতো পেছনে হটতে বাধ্য করলেন। এই আবেগপ্রবণ মোড়ে সংঘাত তার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আলোক দেওয়ালের সাথে লেপ্টে অনুভব করছিল যে তার হৃৎপিণ্ড যেন বুক থেকে বেরিয়ে আসবে। লক্ষ্মী আম্মার প্রতিটি শব্দ তার নিজের অন্ধত্বের ওপর এক একটি চড় ছিল, কিন্তু একই সাথে এটা সেই ওষুধও ছিল যা তার সুস্থ হওয়ার জন্য প্রয়োজন ছিল। প্রিয়া সত্যের সামনে দাঁড়িয়ে নিজের অহংকারী ভঙ্গি ফিরে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কাঁপছিল।
পরিচারিকা নিজেকে উজাড় করে দিয়েছিল, আর এতেই প্রিয়ার সমস্ত ক্ষমতার পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে গেল। তুমি দয়ার পাত্রী লক্ষ্মী আম্মা। তুমি বাচ্চার ভালোবাসা চুরি করার চেষ্টা করছো, কারণ তোমার নিজের কোনো জীবন নেই। তুমি একজন ব্যর্থ মানুষ যে অন্যের শৌচালয়ে পরিষ্কার করো। লক্ষ্মী আম্মা মাথা নাড়লেন এবং তার চোখ জলে ভরে গেল, কিন্তু তা দুঃখের জন্য নয়, বরং এক শুদ্ধ আর বিধ্বংসী অনুভূতির কারণে। তিনি প্রিয়ার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। হ্যাঁ, আমি শৌচালয় পরিষ্কার করি, আমি অন্যের জামাকাপড় ধুই, যেমন রান্নাঘরে কাজ করি। কিন্তু আমাকে একটা কথা বলতে দিন ম্যাডাম প্রিয়া। লক্ষ্মী আম্মা নিজের হাত নিজের বুকের ওপর রাখলেন। আপনি জিজ্ঞেস করছেন আমি নিজেকে কি মনে করি? আমি আপনাকে বলছি। তিনি সামান্য ঘুরে অর্জুনের দিকে তাকালেন, যে তার দিকে পরম শ্রদ্ধার সাথে তাকিয়েছিল, সেই দৃষ্টির সাথে যা একজন সন্তান কেবল তাকেই দেয় যে তাকে পূর্ণ নিরাপত্তা দেয়। আমি ছিলাম তখন, যখন ওর প্রথমবার জ্বর হয়েছিল আর শ্রীমান আলোক ব্যবসায়িক প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। আমি সেই যে হাসপাতালে ওর ৩টে সার্জারির সময় ওর হাত ধরেছিল। অস্বস্তিকর প্লাস্টিকের চেয়ারে আমি ঘুমিয়ে থাকতাম যখন আপনি স্পাতে খুব ব্যস্ত ছিলেন। আমি ওকে পড়তে শিখিয়েছি যখন স্কুলে ওকে নিয়ে মজা করা হতো। প্রিয়া জবাব দেবার জন্য মুখ খুলল, কিন্তু লক্ষ্মী আম্মা তাকে বাধা দিয়ে নিজের গলা চড়ালেন। আমি ওর শ্বাস নেবার শব্দ চিনি, এবং ও দুঃস্বপ্ন দেখার আগেই আমি বুঝতে পারি। আমি জানি ওর প্রিয় খাবার আলুর ভর্তা, ওই সুশি নয় যা আপনি আভিজাত্য দেখানোর জন্য জোর করে খাওয়ান। আমি ওর চোখের জল, ওর বমি আর ওর ভয় পরিষ্কার করেছি। লক্ষ্মী আম্মা নিজের চোখ প্রিয়ার ওপর স্থির করলেন। আমি ওকে জন্ম দিইনি ম্যাডাম, আমার রক্ত ওর নয়, এবং আমার কাছে শ্রীমান আলোকের মতো কোটি টাকা নেই। কিন্তু এই বাড়িতে, এই জীবনে আর ভগবানের চোখে আমিই ওর মা। এই কথাটি বাতাসের মধ্যে ঝুলে রইল, ভারী, অকাট্য আর পরম। আমি ওর মা। কারণ মা সে নয় যে জন্ম দেয়, এবং সেও নয় যে বাবাকে বিয়ে করে। মা সে হয় যে যত্ন নেয়। মা সে হয় যে ভালোবাসে। মা সে হয় যে রাক্ষসদের সামনে দাঁড়িয়ে যায় যাতে তারা ওর সন্তানকে স্পর্শ করতে না পারে। আর আপনি? আপনি শুধু একজন দামি অতিথি, এক এমন অতিথি যে অনেক বেশি সময় ধরে এখানে ভরে গেছে। প্রিয়া নির্বাক হয়ে গেল। পুরো তর্কে এই প্রথমবার তার কাছে কোনো জবাব ছিল না। লক্ষ্মী আম্মার সত্য এতটাই ভারী আর সহজ ছিল যে টাকা, সামাজিক মর্যাদা বা সৌন্দর্য নিয়ে কোনো তর্ক এটাকে ভাঙতে পারত না। নিজের লুকোনোর জায়গা থেকে আলোকের মনে হল তার পা দুর্বল হয়ে যাচ্ছে, এবং সে করিডোরের মেঝের ওপর বসে পড়ল। সে নিজের হাত দিয়ে মুখ ঢেকে নিল এবং কাঁদল। সে নিঃশব্দে কাঁদল। অপরাধ বোধ আর কৃতজ্ঞতায় সে কিপে উঠল। বছরের পর বছর সে অর্জুনের জন্য একজন মায়ের হাহাকার করেছিল। সে সুন্দর, শিক্ষিত আর ভালো পরিবারের মহিলাদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এই ভেবে যে কেউ হয়তো তার স্ত্রী রেখে যাওয়া শূন্যতা পূরণ করবে। সে বাইরে সঠিক প্রার্থী খোঁজার জন্য এতটাই বিভোর ছিল যে সে বুঝতেও পারেনি সঠিক মা আগে থেকেই বাড়ির ভেতরে ছিল। লক্ষ্মী আম্মা পরিচারিকা ছিলেন না। লক্ষ্মী আম্মা ছিলেন সেই ভেঙে যাওয়া পরিবারের মূল অভিভাবক। তিনি অর্জুনের টুকরোগুলোকে একসাথে জুড়ে রেখেছিলেন যখন আলোক শারীরিক বা মানসিকভাবে অনুপস্থিত ছিল। আলোক সেই মুহূর্তে বুঝতে পারল যে লক্ষ্মী আম্মার কাছে তার ঋণ অপরিসীম। সে তাকে বেতন দিচ্ছিল না, সে সেই মহিলাকে ভিক্ষা দিচ্ছিল যে তার ছেলের হৃদয়কে বাঁচিয়ে রেখেছিল। কত সুন্দর ভাষণ! প্রিয়া অবশেষে বলল, নিজের বিষাক্ত রূপ ফিরে পেয়ে, যদিও তার গলায় এখন আগের মতো আত্মবিশ্বাস ছিল না। আফসোস যে ভালোবাসা দিয়ে বিল মেটানো যায় না। লক্ষ্মী আম্মা, যখন আলোক আসবে আর দেখবে যে তুমি আমাকে অপমান করেছ, আমার উপর হামলা করেছ আর নিজেকে বাড়ির মালকিন ভাবছ, তখন সে তোমাকে লাথি মেরে বের করে দেবে। আর আমি হাসব যখন তুমি তোমার কাগজের বাক্স নিয়ে বিদায় হবে। সে আমাকে ভালোবাসে, আমাকে, এক বুড়ি পরিচারিকাকে নয়। লক্ষ্মী আম্মা তাকে এক শান্ত দৃষ্টিতে দেখলেন, যা ভয়ঙ্কর ছিল। এখন তার মনে আর কোনো ভয় ছিল না। তিনি নিজের সত্য বলে দিয়েছিলেন, তিনি নিজের সন্তানকে রক্ষা করেছিলেন। তার সাথে যাই হোক না কেন, এখন আর কিচ্ছু যায় আসে না, যতক্ষণ অর্জুন জানে যে তাকে ভালোবাসা দেওয়া হয়। হয়তো তিনি আমাকে বের করে দেবেন। ম্যাডাম, শ্রীমান আলোক একজন ভালো মানুষ, কিন্তু তিনি অন্ধ।
আপনি তাকে নিজের সৌন্দর্য আর মিথ্যে দিয়ে মোহিত করেছেন, কিন্তু আমি রাস্তায় শান্ত মনে আর এই বাচ্চার ভালোবাসা স্মৃতিতে নিয়ে যেতে পছন্দ করব, এর বদলে যে আমি আরও 1 মিনিট আপনাকে ওকে ধ্বংস করতে দেখি। লক্ষ্মী আম্মা অর্জুনের কাছে ঝুঁকে পড়লেন এবং ওর কপালে চুমু খেলেন। ভয় পেও না আমার বাচ্চা, যাই হোক না কেন আম্মা তোমাকে ভালোবাসে। আমি সবসময় তোমাকে ভালোবাসব। কেউ তোমার থেকে সেটা কেড়ে নিতে পারবে না, না উনি না অন্য কেউ। অর্জুন লক্ষ্মী আম্মার গলা জড়িয়ে ধরল এবং ফুঁপিয়ে কেঁদে উঠল। যেও না আম্মা, যেও না, আমি সবসময় তোমার সাথে এখানেই থাকব, তিনি বাচ্চার বুকের ওপর হাত রেখে বললেন। প্রিয়া ঘড়ির দিকে তাকিয়ে হিসিস করে বলল, কি নাটক, ব্যাস করো। নিজের চাকরদের ঘরে যাও আর মালপত্র গোছানো শুরু করো। আমি চাই যখন আলোক আসবে তখন তুমি যাওয়ার জন্য তৈরি থাকো। আমি এখনই ওকে ফোন করে বলবো যে তুমি কি করেছ। প্রিয়া নিজের সোনালি রঙের চকচকে কভার দেওয়া লেটেস্ট ফোনে আলোককে ফোন করতে শুরু করল। আলোক করিডরের মেঝেতে বসে নিজের পকেটে ফোনের ভাইব্রেশন অনুভব করল। সে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাল। মেরা প্যার প্রিয়া, আমার ভালোবাসা প্রিয়া, নামটা অন্ধকারে জলজল করছিল। সে উত্তর দিল না। সে উঠে দাঁড়াল, নিজের চোখের জল মুছল, নিজের টাই ঠিক করল। তার মুখে এখন সন্দেহের কোনো চিহ্ন ছিল না। দুঃখ এক ঠান্ডা আর নির্মম সংকল্পের রূপ নিয়েছিল। এটা শেষ করার সময় এসে গিয়েছিল। শ্রীমান আলোকের জন্য মঞ্চে আসার সময় হয়েছিল, কিন্তু নিজের বাগদত্তাকে বাঁচানোর জন্য নয়, বরং নিজের পরিবারকে বাঁচানোর জন্য। আর তার পরিবার, সে এইমাত্র আবিষ্কার করেছে যে এক হুইলচেয়ারে থাকা বাচ্চা আর পরিচারিকার পোশাকে থাকা এক মহিলাই হল তার আসল পরিবার। সে ফোনটা আবার পকেটে রাখল, যা তখনও বাজছিল, এবং রান্নাঘরের আলোর দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল। প্রিয়ার নাটক এখন শেষ হতে যাচ্ছিল। প্রিয়ার কল ভয়েস মেইলে চলে গেল। মহিলাটি বিরক্ত হয়ে কান থেকে ফোন সরাল। স্ক্রিনের দিকে অবিশ্বাসে তাকাল, যেন ফোনটি তাকে ব্যক্তিগতভাবে অপমান করেছে। ধ্যাত, সে আবার ডায়াল করতে শুরু করল। ধরো আলোক, ফোন ধরো। ফোন আবার বেজে চলল, কিন্তু কেউ ধরল না। প্রিয়ার নিরাশা আর চিন্তার মিশ্রণে গজগজ করতে লাগল। তার পূর্ণ নিয়ন্ত্রণের মুখোশ ভাঙতে শুরু করেছিল। আলোকের আসার আগেই তার সাথে কথা বলা দরকার ছিল। তাকে ক্ষেত্র তৈরি করতে হতো, সন্দেহের বীজ বুনতে হতো। লক্ষ্মী আম্মাকে এক পাগল, বুড়ি আর বিপজ্জনক মহিলা হিসেবে তুলে ধরতে হতো পরিচারিকা মুখ খোলার আগেই। তার বাঁকা মাথায় কৌশল পরিষ্কার ছিল, আগে আক্রমণ করো, পরে কাঁদো, আর শেষে নিজের পুরস্কার আদায় করো। কিন্তু ফোনের ওপাশ থেকে নীরবতা তাকে ঘাবড়ে দিচ্ছিল। লক্ষ্মী আম্মা এই সময় নড়েননি। তিনি তখনও অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন, বাচ্চার কাঁধে হাত রেখেছিলেন, তাকে এক শান্তি দিচ্ছিলেন যা তিনি নিজে অনুভব করছিলেন না। তিনি জানতেন যে এই বাড়িতে তার দিন শেষ, প্রিয়া সেটা নিশ্চিত করবেই। কিন্তু যাওয়ার আগে, অর্জুনের একমাত্র চেনা বাড়ি থেকে বিতাড়িত হওয়ার আগে, লক্ষ্মী আম্মার কাছে এক শেষ হিসেব বাকি ছিল। তিনি ওই মহিলার কাছে কোনো কিছু বাকি রাখতে চাননি। তিনি চাননি ভবিষ্যতে প্রিয়া বলতে পারুক যে পরিচারিকা কিছু দেনা রেখে চলে গেছে। অ্যাড্রেনালিনের চোটে কাঁপানো হাতে লক্ষ্মী আম্মা নিজের সাদা অ্যাপ্রনের পকেটে হাত দিলেন। তার আঙুলগুলো ঘষা খাওয়া কাপড় স্পর্শ করল এবং তিনি যা খুঁজছিলেন তা পেয়ে গেলেন, একটি ছোট মনিলা পেপার খাম, যা ব্যবহারের ফলে কুঁচকে গিয়েছিল। প্রিয়া এই নড়াচড়া দেখে ফোন নিচে রাখল এবং তাকে সন্দেহের চোখে দেখল। কি করছো তুমি? এবার কি কোনো অস্ত্র বের করবে? যাওয়ার আগে কি আমাকে লুট করবে? সে ঘেন্নায় এক পা পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করল। লক্ষ্মী আম্মা কোনো উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে খামটি খুললেন। ভেতরে বেশি কিছু ছিল না, কিন্তু তার জন্য এটাই ছিল এক পৃথিবী। এগুলো কম দামি নোট ছিল, কুঁচকে যাওয়া আর কোনা মোড়ানো কিছু টাকা, যা তিনি এক এক পয়সা করে জমিয়েছিলেন। এটা ছিল তার জরুরি তহবিল, যে টাকা তিনি অর্জুনের জন্মদিনে একটি বিশেষ ভিডিও গেম কেনার জন্য জমাতেন, অথবা নিজের গেঁটে বাতের ওষুধের জন্য, যা মাঝে মাঝে রাতে তার হাত পুড়িয়ে দিত। লক্ষ্মী আম্মা নোটের বান্ডিলটি বের করলেন। এটা কোনো বিশাল সম্পত্তি ছিল না, কিন্তু তার কাছে যা কিছু ছিল সবটাই ছিল ওটা। আপনি বলেছিলেন যে আমি আপনার ড্রেস নোংরা করেছি, লক্ষ্মী আম্মা বললেন। ঝড়ের মধ্যে তার গলা অদ্ভুতভাবে শান্ত মনে হচ্ছিল। আপনি বলেছিলেন যে আমার নোংরা হাত আপনার ডিজাইনার কাপড় নষ্ট করে দিয়েছে। প্রিয়া লক্ষ্মী আম্মার হাতে পুরনো নোটগুলো দেখল এবং অবিশ্বাসে হেসে উঠল, এক তীক্ষ্ণ আর নিষ্ঠুর হাসি, যা শুনে অর্জুন নিজের কান বন্ধ করে নিল। এটা কি একটা মজা? তুমি আমাকে সিল্কের ইতালীয় ড্রেসের দাম এটা দিয়ে মেটানোর কথা ভাবছ?
দয়া করো, তোমার ওই দারিদ্র্য দিয়ে তো তুমি আমার ব্লাউজের একটা বোতামও কিনতে পারবে না। এটা আমার 1 সপ্তাহের বেতন। লক্ষ্মী আম্মা টাকাটা বাড়িয়ে দিয়ে বললেন। তার ভঙ্গিতে কোনো লজ্জা ছিল না, ছিল কেবল এক গভীর মর্যাদা। আর এখানে আমার আরও কিছু সঞ্চয় আছে, এটা নিন। আমি তোমার নোংরা টাকা চাই না। প্রিয়া থুতু ফেলল। নিন এটা, লক্ষ্মী আম্মা আদেশ দিলেন। এক ধাপ এগিয়ে গিয়ে তিনি নোটগুলো প্রিয়ার পায়ের সামনে ছুঁড়ে ফেললেন। টাকাগুলো সাদা সিরামিক মেঝের ওপর শুকনো পাতার মতো আছড়ে পড়ল। সেই নিখুঁত হাই হিল জুতোকে ঘিরে ধরল। ড্রাই ক্লিনিংয়ের টাকাটা নিয়ে নিন। খারাপ মেজাজের জন্য টাকাটা নিয়ে নিন। আমরা যে বাতাসের শ্বাস নিই, সেই বাতাসের টাকাটাও নিয়ে নিন। প্রিয়া মেঝের ওপর পড়ে থাকা টাকাগুলো দেখল। 1 সেকেন্ডের জন্য তার চোখে লোভ চিকচিক করে উঠল। আলোকের ক্রেডিট কার্ডের সুযোগ থাকা সত্ত্বেও প্রিয়া কখনো টাকা অপছন্দ করত না, তা যেখান থেকেই আসুক না কেন। কিন্তু তার অহংকার ছিল আরও প্রবল। তুমি দয়ার পাত্রে, প্রিয়া নিজের জুতোর ডগা দিয়ে একটা 50 টাকার নোটকে লাথি মেরে বলল। তুমি কি ভাবো যে দাম চুকিয়ে তুমি যা করেছ তা মুছে দিতে পারবে? তুমি আমাকে অপমান করেছ, আমার উপর হামলা করেছ। এর দাম টাকা দিয়ে চুকানো যায় না, এর দাম জেল বা রাস্তা দিয়ে চুকানো হয়। আমি আপনাকে ক্ষমা করার জন্য টাকা দিচ্ছি না, লক্ষ্মী আম্মা পরিষ্কার করে দিলেন। তিনি যতটা লম্বা ছিলেন তার চেয়েও বেশি সোজা হয়ে দাঁড়ালেন। হঠাৎ করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ধনী মহিলার চেয়েও তাকে অনেক বেশি দীর্ঘ মনে হচ্ছিল। আমি আপনাকে টাকা দিচ্ছি যাতে আজকের বাকিটা সময় এই বাচ্চার সাথে কথা বলার জন্য আপনার কাছে কোনো অজুহাত না থাকে। আমার ঋণ শোধ হয়ে গেছে। ওই টাকাগুলো পরিষ্কার ম্যাডাম, মেঝে ঘষে আর ওর যত্ন নিয়ে রোজগার করা হয়েছে। যাকে আপনি অবজ্ঞা করেন, এটা আপনার পড়ার সবকিছুর চেয়ে বেশি দামি, কারণ এই টাকায় সম্মান আছে। অর্জুন লক্ষ্মী আম্মার হাতা ধরে প্রকাশ্যে কেঁদে উঠল। না আম্মা, এটা আপনার টাকা, এটা আপনার ওষুধের টাকা। লক্ষ্মী আম্মা দ্রুত নিচু হয়ে নিজের বুড়ো আঙুল দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিলেন। প্রিয়াকে পুরোপুরি উপেক্ষা করে বললেন, টাকা আসে যায় আমার বাচ্চা, কিন্তু মর্যাদা নয়, আর তোমার শান্তিও নয়। কেঁদো না, ওকে তোমার চোখের জল দেখার সুযোগ দিও না। রাজপুত্ররা ডাইনিদের সামনে কাঁদে না। প্রিয়া উপেক্ষিত হওয়ায় এবং পরোক্ষভাবে তাকে ডাইনি বলায় রাগে তার হাত মুঠো করে নিল। সে অপমানিত বোধ করল। এই গরিব মহিলার সাহস কি করে হয় যে সে তার দিকে টাকা ছুঁড়ে দেয়? দুনিয়াটা যেন উল্টে গিয়েছিল। তার মতো হাবেলির হবু মালকিনকে টাকা ছুঁড়ে দেওয়ার কথা ছিল, টাকা গ্রহণ করার কথা নয়। ওটা তোলো, প্রিয়া হিসিস করে বলল। এক্ষুনি এই নোংরা আমার মেঝে থেকে তোলো, নয়তো আমি শপথ করছি যে। নয়তো আপনি কি করবেন? লক্ষ্মী আম্মা তাকে থামিয়ে দিয়ে আবার সোজা হয়ে নাড়ালেন। আপনি আমাকে মারবেন? করুন, কিন্তু মনে রাখবেন, আমার মুখে ওই আঘাতের দাগগুলো খুব খারাপ দেখাবে যখন শ্রীমান আলোক আসবেন। আপনি তখন কিভাবে বোঝাবেন যে সমাজের এক উচ্চবিত্ত মহিলা একজন বৃদ্ধা মহিলাকে মারধর করেছে? প্রিয়া নিজের হাত তুলল। শুদ্ধ রাগে সে কাঁপছিল। সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছিল। সে ওই ঝুরঝুরে আর চ্যালেঞ্জ জানানো মুখে একটা চড় মারতে চেয়েছিল। সে ওই নৈতিক শ্রেষ্ঠত্বের চাহনি মুছে দিতে চেয়েছিল। বেরিয়ে যাও, প্রিয়া চিৎকার করে উঠল। পেছনের দরজার দিকে কাঁপা আঙুল দিয়ে ইশারা করে বলল, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমরা দুজনেই চাকরদের ঘরে যাও আর নিজেদের ভেতরে আটকে রাখো। আমি তোমাদের ততক্ষণ দেখতে চাই না যতক্ষণ আলোক না আসে এবং আমি নিজে থেকে তোমাদের কুকুরের মতো রাস্তা দিয়ে বের করে না দিই। আমরা যাচ্ছি, লক্ষ্মী আম্মা হুইল চেয়ারের হ্যান্ডেল ধরে বললেন। কিন্তু আপনি আদেশ দিয়েছেন বলে নয়। আমরা যাচ্ছি কারণ এখানকার বাতাস দূষিত। লক্ষ্মী আম্মা চেয়ার ঘোরানো শুরু করলেন। চাকাগুলো মেঝের ওপর দিয়ে যাওয়ার সময় একটা মৃদু শব্দ হল। তারা মেঝের ওপর পড়ে থাকা নোটগুলোর ওপর দিয়েই চলে গেলেন। পরিচারিকা বা বাচ্চা কেউই ওগুলো ফিরে দেখার প্রয়োজন বোধ করল না। নিচে তাকালো, তারা টাকাটা সেখানেই ফেলে রেখে দিল, যেন প্রিয়ার লোভের প্রতি একটি অর্ঘ্য, তার আধ্যাত্মিক দারিদ্র্যের একটি স্মারক। আর ওই টাকাটা ওখানেই ফেলে রাখো, প্রিয়া তাদের পেছনে চিৎকার করে বলল, যদিও কেউ তা তোলার কোনো সংকেত দেয়নি। এটা তোমাদের ক্ষতিপূরণ হবে। এই পরিবারের থেকে আর একটা পয়সারও আশা করো না। লক্ষ্মী আম্মা কোনো উত্তর দিল না। সে হুইলচেয়ারটিকে বারান্দার দিকে ঠেলে দিল, যা রান্নাঘরকে সার্ভিস এরিয়া এবং প্রধান প্রবেশপথের সাথে যুক্ত করত। প্রিয়া রান্নাঘরের মাঝখানে একা দাঁড়িয়ে রইল। দ্রুত শ্বাস নিচ্ছিল। তার বুক হিংসায় ওঠানামা করছিল। সে জয় অনুভব করছিল, কিন্তু একই সাথে অদ্ভুতভাবে খালিও। সে নিজের পায়ের কাছে ছড়িয়ে থাকা টাকাগুলো দেখল। সে দ্রুত নিচু হল, প্রায় স্বতঃস্ফূর্তভাবে একটি 200 টাকার নোট তুলল।
সে তার ম্যানিকিউর করা আঙুল দিয়ে সেটা মসৃণ করল। বোকা বুড়ি, সে নিজে নিজে বিড়বিড় করল। নোটটি নিজের পোশাকের গলায় রাখতে রাখতে বলল, টাকা তো টাকাই হয়। সে মাইক্রোওয়েভ ওভেনের প্রতিফলনে নিজের চুল ঠিক করল। সে তার সবচেয়ে সুন্দর হাসিটি দিল, সেই হাসি যা সে আয়নার সামনে অভ্যাস করত, একজন আদর্শ মহিলার হাসি, একজন নিঃস্বার্থ মায়ের হাসি। শান্ত হও প্রিয়া, সে উচ্চস্বরে নিজেকে বলল, সব ঠিক আছে, আলোক আসবে। তুমি তাকে বলবে যে বুড়িটা পাগল হয়ে গিয়েছিল, সে তোমার উপর হামলা করেছে, বাচ্চাটা হিংস্র হয়ে উঠেছিল এবং তোমাকে তাদের নিয়ন্ত্রণ করতে হয়েছে। সে তোমাকে বিশ্বাস করবে, সে সব সময় তোমাকে বিশ্বাস করে। তুমি তার দেবী। সে নিজের কম্প্যাক্ট পাউডার বের করল এবং নিজের মেকআপ ঠিক করল। রাগের লাল আভা লুকিয়ে সে তৈরি ছিল। মঞ্চ প্রস্তুত ছিল, শুধু নায়কের চুক্তিতে শেষ সই করার অপেক্ষা ছিল। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। প্রধান দরজা খোলার শব্দ রান্নাঘর পর্যন্ত পৌঁছাল। এটা জোরে বন্ধ হওয়ার শব্দ ছিল না, এটা ছিল একটি ধীর এবং নিয়ন্ত্রিত শব্দ। এমন একজনের কণ্ঠস্বর যে চাবি হাতে নিয়ে নিজের ঘরে প্রবেশ করে। প্রিয়ার হৃৎপিণ্ডের একটি স্পন্দন থেমে গেল। সে এসে গেছে, সে ফিসফিস করে বলল। সে দ্রুত নিজের গাল দুটো চিমটি কেটে লাল করে নিল। আক্রমণের শিকার দেখানোর জন্য নিজের চুলগুলো কিছুটা এলোমেলো করল এবং রান্নাঘরের প্রবেশপথের দিকে দৌড়ে গেল, অন্য কাউকে দেখার আগে তাকে থামানোর জন্য প্রস্তুত। আলোক, সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, নকল চোখের জল ফেলতে ফেলতে। আলোক, আমার প্রিয়, ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি এসে গেছ। বিচারকের প্রবেশ। আলোক রান্নাঘরের দৃশ্যপটে প্রবেশ করল। বারান্দার আলোর বিপরীতে তার অবয়ব ফুটে উঠেছিল। প্রিয়ার মনে রাখার তুলনায় তাকে অনেক বেশি প্রভাবশালী দেখাচ্ছিল। সে তার নিখুঁত নেভি ব্লু স্যুট পরেছিল, কিন্তু তার ভঙ্গিতে কিছু একটা আলাদা ছিল। সাধারণত যখন সে সফর থেকে ফিরত, তখন সে খোলা হাতে একটি ক্লান্ত কিন্তু হাসি মুখ নিয়ে আসত, তার ঠোঁট খুঁজত। আজ তা নয়। আজ সে ধীরে ধীরে হাঁটল, হাত দুটো প্যান্টের পকেটে ঢোকানো, কাঁধ শক্ত এবং মাথা উঁচু করে। তার মুখ ছিল পাথরের মুখোশের মতো, কোনো হাসি ছিল না, চোখে কোনো উজ্জ্বলতা ছিল না, শুধু একটি গভীর এবং ভয়ঙ্কর অন্ধকার ছিল। প্রিয়া নিজের অভিনয় অন্ধ হয়ে বিপদের সংকেত বুঝতে পারল না। সে তার দিকে দৌড়ে গেল, তার গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করল, নিজের মুখ তার বুকে লুকিয়ে ফেলল। একটি অস্কার বিজয়ী নাটকের যোগ্য ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও আমার প্রিয়, কত ভয়ঙ্কর ছিল সব। সে নকল চোখের জল ফেলল, তার সাথে লেপ্টে থাকে। তোমাকে আমাকে সাহায্য করতে হবে, ওই মহিলা পাগল। আলোক নড়ল না, সে তাকে আলিঙ্গন করার জন্য হাত তুলল না। সে বরফের মূর্তির মতো কঠোর হয়ে দাঁড়িয়ে রইল, তাকে একটি খুঁটির মতো আঁকড়ে ধরতে দিল। তার চোখ ছিল শীতল এবং বিশ্লেষণাত্মক, প্রিয়ার মাথার উপর দিয়ে দেখছিল। সে মেঝের উপর শুকিয়ে যাওয়া এবং আঠালো জুসের দাগ দেখল। সে আবর্জনার মতো মেঝেতে ছড়িয়ে থাকা কুচকানো নোটগুলো দেখল। সে এক কোণে পড়ে থাকা হলুদ রাবার গ্লাভসগুলো দেখল, বিদ্রোহের মুখ সাক্ষী। এবং পেছনে সার্ভিস বারান্দার প্রবেশপথে সে হুইল চেয়ারটিকে থেমে থাকতে দেখল। লক্ষ্মী আম্মা আলোকের কণ্ঠস্বর শুনে থেমে গিয়েছিল। সে এবং অর্জুন সেখানেই জমে গিয়েছিল। তাদের মুখে ভয়ের সাথে তারা রায়ের অপেক্ষা করছিল। নিজের ছেলের মুখ দেখে আলোকের বুকে তীব্র যন্ত্রণা হল। অর্জুনের চোখ ফোলা এবং লাল ছিল, এবং সে লক্ষ্মী আম্মার হাত শক্ত করে ধরেছিল, যেন কোনো জাহাজডুবির মাঝে সে তার জীবন রেখা। আলোক, কিছু বলো। প্রিয়া জোর দিল, কিছুটা আলাদা হয়ে তার মুখের দিকে তাকানোর জন্য। তার প্রতিক্রিয়ার অভাবে সে বিভ্রান্ত হল। তুমি কি আমার কথা শুনছ না? সে আমার উপর হামলা করেছে। লক্ষ্মী আম্মা আমার উপর হামলা করেছে। সে আমার হাত ধরেছে, সে আমাকে ধাক্কা দিয়েছে। দেখো। প্রিয়া নিজের কবজি তার নাকের নিচে ধরল। হালকা লাল দাগ দেখালো যেখানে লক্ষ্মী আম্মা তাকে বাচ্চার থেকে খেলনা ছিনিয়ে নিতে বাধা দেওয়ার জন্য ধরেছিল। দেখো, ওই জঙ্গলিটা আমার সাথে কি করেছে। প্রিয়া নিজের গলার স্বর চড়াল, তার নীরবতায় ঘাবড়ে গিয়ে। আর এই সব কারণ আমি বাচ্চাটাকে শোধরানোর চেষ্টা করেছি। অর্জুন খুব খারাপ ব্যবহার করেছে আলোক। ও ইচ্ছে করে জুস ফেলেছে, ও আমাকে গালি দিয়েছে, ও বলেছে যে ও আমাকে ঘৃণা করে। আর যখন আমি ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, তখন লক্ষ্মী আম্মা একটি পশুর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে। তোমাকে এক্ষুনি ওকে বরখাস্ত করতে হবে। আমি ওর সাথে এই বাড়িতে নিরাপদ বোধ করছি না। আলোক ধীরে ধীরে প্রিয়ার দিকে তাকাল। সে তার চোখের দিকে তাকাল। এটি এতটাই তীব্র এবং গোপন জ্ঞানে ভরা দৃষ্টি ছিল
কি প্রিয়ার পিঠ দিয়ে শিরশিরানি বয়ে গেল। সে তোমার উপর হামলা করেছে? আলোক জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ছিল ধীর এবং একঘেয়ে। কোনো আবেগীয় ওঠানামা ছাড়াই এটা ছিল একজন বিচারকের কণ্ঠস্বর, যে রায় পড়ছে, কোনো চিন্তিত প্রেমিকের নয়। হ্যাঁ, প্রিয়া সাময়িক স্বস্তি বোধ করে চিৎকার করে উঠল, এই ভেবে যে সে তার কথা শুনছিল। সে আমার ওপর শারীরিকভাবে হামলা করেছে এবং আমাকে গালি দিয়েছে। সে ভয়ঙ্কর সব কথা বলেছে। সে বলেছে যে তুমি আমার সাথে থাকা একজন বোকা। সে বলেছে যে সে এখানে হুকুম চালায়। সে আমার উপর হামলা করেছে। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমার প্রিয়, আমি কাঁপছি। আমাকে দেখো, আমি ভয়ে কাঁপছি। প্রিয়া কাঁপার নাটক করে হাত তুলল। আলোক তার হাতের দিকে তাকালো না। সে একপাশে সরে গেল। তাকে ধীরে ধীরে এড়িয়ে গেল, যেন সে একটি ভুল জায়গায় রাখা আসবাবপত্র। শারীরিক সম্পর্ক ছিন্ন করে প্রিয়ার হাত হাওয়ায় তোলা অবস্থায় রয়ে গেল। এই প্রত্যাখ্যান তাকে ভারসাম্যহীন করে দিল। আলোক, তুমি কি করছো? সে তার গলায় প্রকৃত ভয়ের একটি স্বর আসতে দিল। সে উত্তর দিল না। সে সরাসরি রান্নাঘরের পেছনের দিকে চলে গেল, যেখানে লক্ষ্মী আম্মা এবং অর্জুন ছিল। তার পদক্ষেপ শান্ত উত্তেজনায় প্রতিধ্বনিত হল। ঠক ঠক ঠক। প্রিয়া ক্ষুব্ধ হয়ে ঘুরে দাঁড়াল। আলোক, আমি তোমার সাথে কথা বলছি। আমাকে তোমার পিঠ দেখিও না। ওই মহিলা বিপজ্জনক। আলোক হুইল চেয়ারের সামনে পৌঁছল, থামল। সে লক্ষ্মী আম্মার চোখের দিকে তাকাল। পরিচারিকা বরখাস্ত হওয়ার আশায় এবং চিৎকারের আশায় নিজের মাথা নিচু করে নিল। শ্রীমান আলোক, আমি, লক্ষ্মী আম্মা ভাঙা গলায় বলতে শুরু করল। আমি কি ব্যাখ্যা করতে পারি? আলোক তাকে চুপ করানোর জন্য ধীরে ধীরে একটি হাত তুলল। আক্রমণাত্মকভাবে নয়, বরং সম্মানের সাথে। তারপর ধীরে ধীরে এমন এক গাম্ভীর্যের সাথে যা বাতাসকে ভারী করে তুলল। সে হাঁটুর ওপর ভর দিয়ে বসল। সে প্রিয়ার সামনে ক্ষমা চাওয়ার জন্য ঝোঁকেনি। সে নিজের ছেলের সামনে ঝুঁকে পড়ল। অর্জুনের চোখের উচ্চতায় এল। বাচ্চাটির চোখের ভেতরে আতঙ্ক দেখল। দেখল কিভাবে অর্জুন সহজাতভাবে পেছনের দিকে সরে গেল। আশা করছিল যে তার নিজের বাবা তাকে মেঝেতে দাগ ফেলার জন্য বকবে। অর্জুনের ওই ছোট করে পেছনের দিকে সরে যাওয়া ভঙ্গি আলোকের হৃদয়কে হাজার টুকরো করে দিল এবং তাকে একটি অভেদ্য দুর্গের মতো নতুন করে গড়ে তুলল। অর্জুন, আলোক এমন এক কণ্ঠে বলল যা কোমলতার কারণে চেনা মুশকিল ছিল। এমন এক কণ্ঠস্বর যা প্রিয়া কখনো শোনেনি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। অর্জুন হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, জুসের জন্য ক্ষমা করে দাও। আমাকে বোর্ডিং স্কুলে পাঠিও না। আম্মাকে বের করে দিও না। আমি খারাপ ছিলাম। আমি আনাড়ি ছিলাম। আলোক 1 সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করল। গলার কাছে দলা পাকানো কষ্ট গিলে নিয়ে সে নিজের হাত বাড়াল ও অর্জুনের কবজি ধরল। ধীরে ধীরে সেগুলো তার মুখ থেকে সরিয়ে দিল, যাতে সে তাকে দেখতে পায়। আমার দিকে তাকাও অর্জুন, আমার চোখের দিকে তাকাও। বাচ্চাটি কাঁপতে কাঁপতে আদেশ পালন করল। তুমি খারাপ ন, তুমি আনাড়ি ন, আর কেউ, আমার কথা ভালো করে শোনো, কেউ তোমাকে কোনো বোর্ডিং স্কুলে পাঠাবে না। কিন্তু প্রিয়া বলেছে। অর্জুন রান্নাঘরের অন্যদিকে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তাকাল, ফ্যাকাশে এবং মুখ খোলা। আলোক ঘুরল না। সে নিজের পুরো মনোযোগ বাচ্চার ওপর নিবদ্ধ রাখল। প্রিয়া যা বলেছে তা কোনো মানে রাখে না, শুধু সেটুকু মানে রাখে যা আমি দেখেছি। অর্জুন ফিসফিস করে বলল। প্রিয়ার কণ্ঠস্বর পেছন থেকে তেজালো এবং তীক্ষ্ণভাবে শোনা গেল। কি? তুমি কিসের কথা বলছ? আলোক, তুমি কি দেখেছ? আলোক ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার ছায়া রান্নাঘরের মেঝেতে লম্বা হয়ে ছড়িয়ে পড়েছিল। সে প্রিয়ার দিকে ঘুরল। এইবার শান্ত মানুষের মুখোশটি পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। তার মুখমণ্ডল ছিল ঠিক ঝড়ের মতো। আমার সবকিছু প্রিয়া, আলোক বলল। তার কণ্ঠস্বর দেওয়ালে প্রতিধ্বনিত হল, গম্ভীর এবং ভয়ঙ্কর। আমি সেখানেই ছিলাম, দরজার পিছনে। প্রিয়ার মুখ থেকে রং সাথে সাথে গায়েব হয়ে গেল, যেন কেউ সুইচ বন্ধ করে দিয়েছে। তার ট্যান করা চামড়া একটি পাণ্ডুর রঙে বদলে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। কি? তুমি ওখানে ছিলে? আমি 10 মিনিট আগে এসেছি, আলোক বলল। এক এক পা তার দিকে বাড়াতে বাড়াতে তাকে রান্নাঘরের আইল্যান্ডের কোণে ঠেলে দিতে দিতে বলল, আমি তোমাকে চিৎকার করতে শুনেছি। আমি তোমাকে আমার ছেলেকে গালি দিতে শুনেছি। আমি তোমাকে লক্ষ্মী আম্মাকে হুমকি দিতে শুনেছি। আমি তোমাকে ওর খেলনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখেছি। আমি তোমাকে দেখেছি কিভাবে এই মহিলাকে, যে তোমার চেয়ে 100 গুণ বেশি মূল্যবান,
নিজের জুতো পরিষ্কার করার জন্য হাঁটুর ওপর বসতে বাধ্য করতে দেখেছি। প্রিয়া পেছনের দিকে সরে গেল যতক্ষণ না তার পিঠ ঠান্ডা গ্রানাইটে ঠেকে গেল। সে হাসার চেষ্টা করল, ভয়ের একটি বিকৃত এবং কম্পিত হাসি। আলোক, আমার প্রিয়, তেমনটা নয় যেমনটা মনে হচ্ছে। তুমি সবকিছু ভুল বুঝছ। আমি আমি মানসিক চাপে ছিলাম। ওটা একটা মজা ছিল। ওটা শাসনের একটা ধরন ছিল। তুমি জানো বাচ্চারা কেমন হয়, ওরা মিথ্যে বলে। চুপ করো। আলোকের চিৎকার এতটাই শক্তিশালী ছিল যে আলমারির কাঁচগুলো কেঁপে উঠল। প্রিয়া ভয়ে কুঁকড়ে গেল। সে তাকে কখনো এমনভাবে দেখেনি। আলোক পকেটে হাত ঢুকিয়ে দিল। প্রিয়া 1 সেকেন্ডের জন্য ভাবল যে সে আংটি বের করবে যাতে তাকে ক্ষমা করে দেয়। কিন্তু আলোক নিজের খালি হাত বের করল এবং মেঝেতে পড়ে থাকা টাকার দিকে ইশারা করল। এটা তোলো, সে আদেশ দিল। কি? সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। এটা লক্ষ্মী আম্মার টাকা, এটা এক্ষুনি তোলো। আলোক, দয়া করে। সে কাঁদতে শুরু করল। এইবার ভয়ের আসল চোখের জল ছিল। এটা তোলো, সে গর্জে উঠে বলল। পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে কাঁপতে সেই অভিমানী মহিলা, যে কয়েক মিনিট আগে নিজেকে দুনিয়ার মালকিন মনে করছিল, সে নিচু হল। তার হাঁটু শক্ত মেঝেতে আছড়ে পড়ল। আনাড়ি আঙুল দিয়ে সে সেই কুচকানো নোটগুলোকে জড়ো করতে শুরু করল, যেগুলোকে সে নিজে ঘৃণা করেছিল। আলোক তাকে উপর থেকে দেখল সেই শীতলতা দিয়ে, যেখান থেকে কেউ আরশোলাকে পিষে ফেলার আগে দেখে। দেখো, কি বিড়ম্বনা, আলোক বলল সেই তাচ্ছিল্যের সাথে, যা কোনো ধারালো অস্ত্রের মতো কেটে দিচ্ছিল। 5 মিনিট আগে তুমি একজন সৎ মহিলাকে নিজের খেয়ালের জন্য হাঁটুর উপর বসতে বাধ্য করেছিলে। এখন তুমি নিজেরই লোভের জন্য হাঁটুর উপর বসে আছো। আলোক লক্ষ্মী আম্মা এবং অর্জুনের দিকে ঘুরল। তার অভিব্যক্তি সাথে সাথে নরম হয়ে গেল। লক্ষ্মী আম্মা, সে আবেগে লুব্ধ কণ্ঠে বলল। হ্যাঁ শ্রীমান, সে উত্তর দিল, তখনও যা ঘটছিল তাতে বিশ্বাস করতে না পেরে অর্জুনকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও, কোটিপতি আলোক বলল। আমাকে ক্ষমা করে দাও যে আমি এতটাই অন্ধ ছিলাম। আমাকে ক্ষমা করে দাও যে আমি এই রাক্ষসীকে নিজের ঘরে নিয়ে এসেছিলাম। তারপর সে প্রিয়ার দিকে তাকালো, যে তখনও মেঝেতে টাকা হাতে নিয়ে বসেছিল, কাঁদছিল আর নিজের নিখুঁত মেকআপ নষ্ট করছিল। ওঠো এবং আমার ঘর থেকে বেরিয়ে যাও, আলোক ধীর এবং মারাত্মক কণ্ঠে বলল। তোমার নিজের জিনিসপত্র বের করার জন্য 5 মিনিট সময় আছে। তার আগে আমি সিকিউরিটিকে ডাকব এবং তোমাকে টেনে হিচড়ে বাইরে বের করে দেব। আর যদি তুমি নিজের জিনিসের বাইরে অন্য কিছু নেওয়ার সাহস করো, তবে আমি আমার ছেলের মায়ের স্মৃতির কসম খেয়ে বলছি যে আমি তোমাকে নিজের বাকি জীবন আদালতে কাটাতে বাধ্য করব। প্রিয়া আনাড়ি পোনায় উঠে দাঁড়াল, টাকাগুলো ছেড়ে দিল, যা আবার মেঝেতে পড়ে গেল। আলোক, আমরা তো বিয়ে করতে যাচ্ছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আলোক একটি শুষ্ক প্রাণহীন হাসি হাসল। তুমি কাউকে ভালোবাসো না প্রিয়া, তুমি আমার ক্রেডিট কার্ডকে ভালোবাসো। কিন্তু আমার কাছে তোমার জন্য একটি খারাপ খবর আছে। অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এবং ব্যাংক তোমাকে এইমাত্র বাজেয়াপ্ত করে নিয়েছে। আলোক তাকে চিরতরের জন্য নিজের পিঠ দেখিয়ে দিল এবং নিজের আসল পরিবারের দিকে চলে গেল। খলনায়িকাকে তার নিজের অন্যায়ের মাঝে একা ধ্বংস হয়ে যাওয়া এবং উন্মোচিত অবস্থায় ছেড়ে দিল। বিচার শেষ হয়েছিল, শাস্তি ছিল নির্বাসন, কিন্তু আলোক, লক্ষ্মী আম্মা এবং অর্জুনের জন্য মুক্তি কেবল শুরু হয়েছিল। আলোকের আদেশের পর যে নীরবতা নেমে এলো তা যে কোনো চিৎকারের চেয়ে ভারী ছিল। প্রিয়া রান্নাঘরের মাঝখানে শূন্য এবং কম্পিত হাতে দাঁড়িয়ে রইল। সেই লোকটির পিঠের দিকে তাকিয়েছিল যে 5 মিনিট আগে পর্যন্ত অসীম বিলাসিতার জীবনের পাসপোর্ট ছিল। তার মস্তিষ্ক, যা চালবাজি এবং বিজয়ী হওয়ায় অভ্যস্ত ছিল, এক মুহূর্তের জন্য ভেঙে পড়ল। সে এটা মেনে নিতে পারছিল না যে খেলা শেষ হয়ে গেছে। সে এটা মেনে নিতে পারছিল না যে একটি প্রতিবন্ধী বাচ্চার সাথে একটি সাধারণ রসিকতা তাকে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে দিতে পারে। না! প্রিয়া চিৎকার করে উঠল। নিজের পক্ষাঘাতগ্রস্ততা ভেঙে তার দিকে দৌড়ে গিয়ে সে তার স্যুটের হাতা ধরল, নিজের নিখুঁত ম্যানিকিউর করা নখগুলো দামি কাপড়ে গেঁথে দিল, মুড়িয়া হয়ে। তুমি আমার সাথে এমন করতে পারো না, আলোক। ভাবো লোকে কি বলবে। নিমন্ত্রণপত্র আগেই পাঠানো হয়ে গেছে, আমার পোশাক কেনা হয়ে গেছে, আমরা সমাজের উপহাসের পাত্র হয়ে যাব। আলোক থামল, কিন্তু সাথে সাথে ঘুরল না। সে নিজের বাহুতে তার হাত অনুভব করল, যেন সেটি একটি পরজীবী তার ধৈর্যের শেষ বিন্দুটি চুষে নেওয়ার চেষ্টা করছে। একটি ধীর এবং উদ্দেশ্যপূর্ণ নড়াচড়ার মাধ্যমে সে নিজের হাত তুলল এবং প্রিয়ার আঙুলগুলো এক এক করে নিজের কাপড় থেকে সরিয়ে দিল, একটি স্পষ্ট শারীরিক ঘৃণার সাথে। লোকে কি বলবে? আলোক শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করল। তার মুখ তার মুখের বিপজ্জনকভাবে কাছে ছিল এবং তার চোখ ছিল দুটি গভীর গহ্বরের মতো। তুমি কি এই চিন্তায় আছো যে লোকে কি বলবে? প্রিয়া,
তুমি এইমাত্র একটি 6 বছরের বাচ্চাকে মানসিকভাবে নির্যাতন করেছ। তুমি একজন বৃদ্ধা মহিলাকে অপমান করেছ, যে তোমাকে সম্মানের সাথে সেবা দিয়েছে। আর তোমার চিন্তা হলো বিয়ের নিমন্ত্রণও নিয়ে। এটা এটা আমি। প্রিয়া বলল, চোখের জল মেকআপের ওপর দিয়ে বয়ে গিয়ে তার গালের ওপর কালো দাগ তৈরি করছিল। তার কৃত্রিম সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছিল। সে ঘাবড়ে গিয়েছিল। সঠিক স্ত্রী হওয়ার চাপ, অর্জুনের সঠিক মা হওয়ার চাপ আমার ওপর চেপে বসেছিল। আমি শুধু চেয়েছিলাম যে ও শাসন শিখুক। আমি এটা ওর জন্যই করেছি, আলোক। আমি এটা আমাদের জন্যই করেছি। আলোক একটি তিক্ত হাসি হাসল, যা উপস্থিত ব্যক্তিদের রক্ত জমিয়ে দিল। আমাদের জন্য নয় প্রিয়া, তুমি এটা নিজের জন্য করেছ, কারণ ওর উপস্থিতি তোমাকে বিরক্ত করে, কারণ ওর হুইল চেয়ার তোমার কাল্পনিক মেঝেগুলোতে আঁচড় কাটে, তোমাকে বিরক্ত করে কারণ ওকে মনোযোগ দিতে হয়। প্রয়োজন যা তুমি কেবল নিজের জন্য চাও। আলোক এক পা পিছিয়ে গেল। একটি শারীরিক ও আবেগীয় দূরত্ব তৈরি করে, যা অতিক্রম করা অসম্ভব ছিল। সে সেই নোটগুলোর দিকে গেল যেগুলো প্রিয়া দ্বিতীয়বার ফেলে দিয়েছিল। সে শ্রদ্ধাভরে নিচু হল। সে নিজের উড়ু দিয়ে 20 টাকার কুচকানো নোটগুলোকে মসৃণ করল। এটি দেখো। আলোক নিজের হাতে বিনম্র টাকাগুলো তুলে নিয়ে বলল, তুমি নোংরা কাগজ দেখছ, তুমি দারিদ্র্য দেখছ, যেমনটা তুমি বলেছিলে। আমি মর্যাদা দেখছি, আমি ত্যাগ দেখছি। লক্ষ্মী আম্মা নিজের সঞ্চয় মেঝেতে ছুঁড়ে ফেলেছিল। এই কারণে নয় যে তার কাছে অনেক টাকা ছিল, বরং এই কারণে যে তার সম্মানের কোনো দাম নেই। সে আমার ছেলেকে রক্ষা করার জন্য মূল্য দিতে প্রস্তুত ছিল। সে আবার প্রিয়ার কাছে গেল। তাকে কাউন্টারে ধাক্কা না লাগা পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য করল। সে নোটগুলোকে তার মুখের সামনে ধরল। তাকে উপার্জিত টাকার গন্ধ নিতে বাধ্য করল। আসল পরিশ্রমের টাকার গন্ধ। তোমার কাছে অসীম ক্রেডিট কার্ড আছে প্রিয়া, তোমার কাছে গয়না আছে, তোমার কাছে ডিজাইনার পোশাক আছে, কিন্তু তুমি গরিব। তুমি আমার জীবনে দেখা সবচেয়ে গরিব মহিলা। তোমার আত্মা খালি। আর এই মহিলা? সে লক্ষ্মী আম্মার দিকে মাথা নেড়ে ইশারা করে বলল, এই মহিলা যে ন্যূনতম বেতন পায়, সে সেই সমস্ত জিনিসে কোটিপতি যেগুলোর তোমার অভাব আছে। আনুগত্য, ভালোবাসা এবং সাহস। ও একজন পরিচারিকা। প্রিয়া নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল, তুলনা সহ্য করতে না পেরে। ও একজন অশিক্ষিত পরিচারিকা। তোমার সাহস কি করে হয় আমার তুলনা ওর সাথে করার? আমি একজন নারী। আমি সেরা স্কুলগুলোতে পড়াশোনা করেছি। আমি তরুণী। আমি সুন্দরী। সৌন্দর্য শেষ হয়ে যায় প্রিয়া, যৌবন পচে যায়, কিন্তু মন্দ কাজ দাগ রেখে যায়। আলোক নিজের কণ্ঠস্বরকে একটি মারাত্মক ফিসফিসানিতে বদলে নিল। আমি ওই দরজার পেছনে লুকিয়েছিলাম, প্রার্থনা করছিলাম। প্রার্থনা করছিলাম যাতে আমি সেই মিষ্টি মহিলাকে দেখতে পাই, যাকে আমি ভালোবেসেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে যখন আমি থাকি না, তখন তুমি আমার ছেলের সাথে কেমন ব্যবহার করতে, যাতে এটা নিশ্চিত হওয়া যেত যে তুমিই সেই মা যার ওর প্রয়োজন ছিল। সে থামল, শব্দগুলোকে গভীরে যেতে দিল এবং বলল, আমি সত্য জানতে পারলাম। আমি জানতে পারলাম যে মা আগেই এখানে ছিল। সে নীল ইউনিফর্ম পরেছিল এবং তাতে ক্লোরিন ও কঠোর পরিশ্রমের গন্ধ আসছিল। তুমি ছিলে কেবল একটি সুন্দর পরজীবী যে আমার রক্তচোষার অপেক্ষায় ছিল। প্রিয়া উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, একটি শেষ মিথ্যে বলার জন্য, কিন্তু আলোক তাকে একটি হাতের ইশারায় থামিয়ে দিল। তর্ক শেষ। আমার তোমার অজুহাত চাই না, আমার তোমার কুমিরের জল চাই না। এই মুহূর্তে আমার তোমার থেকে কেবল একটি জিনিস চাই। আলোক নিজের ডান হাতটি খোলা অবস্থায় তার সামনে বাড়িয়ে ধরল। আংটি আমাকে দাও। খলনায়িকার অপমান। অনুরোধটি বাতাসে একটি গিলোটিনের মতো ঝুলেছিল, যা এখন পড়বে। আংটি 3 ক্যারেটের হীরা, প্ল্যাটিনামে বসানো এমেরাল্ড কাট। এটি কেবল একটি গয়না ছিল না, এটি প্রিয়ার মর্যাদার প্রতীক ছিল, তার ট্রফি, তার ভবিষ্যতের গ্যারান্টি ছিল। এটি খুলে ফেলা মানে পূর্ণ পরাজয় স্বীকার করে নেওয়া। এর মানে ছিল আবারও গুরুত্বহীন কেউ হয়ে যাওয়া। প্রিয়া নিজের বাম হাতটি ডান হাত দিয়ে ঢাকল। সহজাতভাবে গয়নাটিকে নিজের বুকের কাছে বাঁচিয়ে রাখতে ফিসফিস করে বলল, না, এটি আমার। তুমি আমাকে দিয়েছিলে। এটি একটি উপহার। তুমি এটি আমার থেকে কেড়ে নিতে পারো না। এটি বেআইনি। ওই আংটি উপহার ছিল না প্রিয়া, ওটা একটা প্রতিশ্রুতি ছিল। আলোক বলল, তার কণ্ঠস্বর আরও কঠোর হয়ে গেল। ওটা একটা চুক্তি ছিল। তুমি আমার পরিবারকে ভালোবাসার এবং দেখাশোনা করার প্রতিশ্রুতি দিয়েছিলে। তুমি সেই মুহূর্তেই চুক্তি ভেঙেছ যখন তোমার কখনোই তা পূর্ণ করার ইচ্ছে ছিল না। এখনই ফেরত দাও, নয়তো আমি পুলিশ ডাকব এবং তোমার বিরুদ্ধে চুরির অভিযোগ আনব। কারণ এই মুহূর্তে তুমি আমার বাগদত্তা নও।
তুমি আমার পরিবারের একটি গয়না পরে থাকা একজন অপরিচিত মানুষ, যেটার অধিকার তোমার নেই। আমি এটি খুলব না, সে উন্মত্তভাবে চিৎকার করে উঠল, বাইরে যাওয়ার দিকে পিছিয়ে যেতে যেতে। এটির দাম লক্ষ লক্ষ টাকা। আমি তোমার ছেলেকে সহ্য করার জন্য এটার হকদার। আমি তোমার সাথে নষ্ট করার সময়ের জন্য এটার হকদার। আলোক এগিয়ে গেল। সে দৌড়াল না, কিন্তু তার পদক্ষেপ এতটাই দৃঢ় ছিল যে প্রিয়া নিজের পায়ে হোঁচট খেয়ে ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে পড়ল। সময় নষ্ট করেছ? আলোক তার উপর ঝুঁকে পড়ল, নিজের হাত দুটো চেয়ারের হাতলে রেখে তাকে আটকে নিল। তুমি যে প্রতিশোধের কথা বলছ, সে সম্পর্কে কথা বলতে চাও? তুমি এটার যোগ্য যে আমি আমার সোশ্যাল ক্লাবের প্রতিটি বন্ধুকে ডাকি এবং তাদের বলি যে তুমি আসলে কে? তুমি এটার যোগ্য যে আমি জনসংযোগ সংস্থাকে ডাকি এবং তাদের বলি যে রূপবতী প্রিয়া আসলে প্রতিবন্ধী বাচ্চাদের সাথে দুর্ব্যবহারকারী একজন নারী? তুমি এটার যোগ্য যে তোমার নাম এই শহরে বিষ হয়ে যাক? সামাজিক হুমকি যে কোনো শারীরিক হুমকির চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। প্রিয়া ফ্যাকাশে হয়ে গেল। তার পরিচিতি একমাত্র জিনিস ছিল যার মাধ্যমে সে অন্য কোনো কোটিপতিকে খুঁজে পেতে পারত। যদি এই পরিকল্পনা ব্যর্থ হতো, যদি আলোক কথা বলতো, তবে সে শেষ হয়ে যেত। উচ্চ সমাজের কেউ তার জন্য দরজা খুলত না। অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে কাঁপতে প্রিয়া নিজের বাম হাত তুলল। তার আঙুলগুলো শক্ত হয়ে গিয়েছিল। সে আংটি টানতে শুরু করল। উত্তেজনার কারণে এবং কান্না ও রাগে আঙুল ফুলে যাওয়ায় আংটিটি গিঁটে আটকে গেল। এটি বেরোচ্ছে না। সে গয়নাটির সাথে যুদ্ধ করতে করতে কাঁদল। আমি কসম খাচ্ছি, এটি বেরোচ্ছে না। এটি বের করো, আলোক নির্দয়ভাবে আদেশ দিল। লক্ষ্মী আমরা পেছন থেকে দৃশ্যটি নিঃশব্দে দেখছিল। তার চোখে কোনো বিজয়ের আনন্দ ছিল না, কেবল মানবিক কষ্টের জন্য একটি গভীর দুঃখ ছিল। অর্জুন কান্না থামিয়ে দিয়েছিল এবং নিজের বাবাকে অবাক হয়ে দেখছিল। প্রথমবারের মতো সে সেই নায়ককে দেখছিল যার সে সবসময় স্বপ্ন দেখত। প্রিয়া জোরে টান দিল, নিজের চামড়া ছিলে ফেলল, নিজেকে আঘাত করল। অবশেষে একটি যন্ত্রণাবায়ক শব্দের সাথে আংটিটি তার আঙুল থেকে পিছলে গেল। তার ট্যান করা চামড়ায় যে সাদা দাগ রয়ে গিয়েছিল তা তার ব্যর্থতার চিহ্ন মনে হচ্ছিল। প্রিয়া 1 সেকেন্ডের জন্য আংটিটি ধরল, ইতস্তত করল, লোভের সাথে সেটা দেখল। নাও তোমার অভিশপ্ত আংটি। সে আলোকের বুকে সেটি ছুঁড়ে মেরে থুথু ফেলল। আশা করি এটাতে তোমার দম বন্ধ হয়ে যাবে। আশা করি তুমি আর তোমার ছেলে চিরকাল ওই বুড়ি ডাইনির সাথে একা থাকো। কেউ তোমাকে ভালোবাসবে না আলোক। কেউ ভাঙা বাচ্চার বোঝা বইতে চায় না। আলোক বাতাসে আংটিটি ধরে ফেলল বিড়ালের মতো ক্ষিপ্রতায়। সে সেদিকে তাকালও না। সে ওটাকে পকেটে ঢুকিয়ে নিল, যেন ওটা কোনো কম দামি কয়েন। আমি তোমার মতো কারোর সাথে 1 মিনিট থাকার চেয়ে 1000 বার একা থাকা পছন্দ করব, আলোক শান্তভাবে উত্তর দিল। আর আমার ছেলের ব্যাপারে, ও ভাঙা নয়। এখানে একমাত্র ভাঙা মানুষটি তুমি। তোমার হৃদয়ের অভাব আছে, তোমার সহানুভূতির অভাব আছে, তোমার সেই সব কিছুর অভাব আছে যা আমাদের মানুষ করে তোলে। আলোক নিজের সেলফোন বের করল, একটি নম্বর দ্রুত ডায়াল করল এবং স্পিকারে রাখল। কার্লোস, সে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ শ্রীমান আলোক। ওপাশ থেকে নিরাপত্তা প্রধানের গম্ভীর কণ্ঠস্বর এলো। এখনই রান্নাঘরে এসো এবং আরও 2 জনকে নিয়ে এসো। প্রিয়া ঘাবড়ে উঠে দাঁড়ালো। কি করছো? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাকে বের করে দেওয়ার জন্য তোমার গরিলাদের প্রয়োজন নেই। তোমার কাছে 3 মিনিট আছে। আলোক নিজের ঘড়ি দেখে বলল। কার্লোস প্রবেশপথে আছে। যদি 3 মিনিটের মধ্যে তুমি আমার সম্পত্তির ভেতরে থাকো, তাহলে তারা তোমাকে জোর করে বাইরে বের করে দেবে। আর প্রিয়া, আলোক নিজের কণ্ঠস্বর ঠান্ডা এবং ধীর করে দিল, নিশ্চিত করো যে তোমার স্যুটকেসে কেবল তোমার কাপড় থাকে। যদি একটা রূপোর চামচও কম হয়, তাহলে আমি আমার ছেলের মায়ের স্মৃতির কসম খেয়ে বলছি যে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করে দেব। প্রিয়া চরম নিরাশায় একটি গভীর চিৎকার দিল। রাগের একটি গর্জন করা অসহায় কণ্ঠস্বর। সে কাউন্টার থেকে নিজের ডিজাইনার ব্যাগ তুলে নিল এবং রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। তার হাই হিল জুতোর শব্দ মেঝের উপর একটি উন্মত্ত এবং হতাশ ছন্দে বাজছিল। আমি তোমাদের ঘৃণা করি, আমি তোমাদের সবাইকে ঘৃণা করি। তার চিৎকার বারান্দার সিঁড়ির দিকে মিলিয়ে গেল। আলোক এক মুহূর্তের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। শুনছিল যে ঝড়টি প্রিয়া তাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছিল। সে গভীর শ্বাস নিল, তার ফুসফুস বাতাসে ভরে গেল, যা হঠাৎ করেই অনেক বেশি পরিষ্কার এবং হালকা লাগছিল। ঘরের ওপর চেপে বসা বিদ্যুতিক উত্তেজনা ধীরে ধীরে কাটতে শুরু করল। নিজের পেছনে একটি নীরবতা রেখে গেল, যা খালি ছিল না, বরং স্থির ছিল। সে ধীরে ধীরে রান্নাঘরে থাকা বাকি 2 জনের দিকে ঘুরল। লক্ষ্মী আম্মা তখনও হুইল চেয়ারের পাশে দাঁড়িয়েছিল,
নিজের অ্যাপ্রানের ওপর হাত জোড় করেছিল, মাথা নিচু করে নিজের পালার অপেক্ষা করছিল। অর্জুন বড় বড় উজ্জ্বল চোখে নিজের বাবাকে দেখছিল, ভীতি এবং নতুন আশার এক মিশ্রণ। আলোকের মনে হল তার পা যেন মনের ওজন, শারীরিক ক্লান্তিতে নয়, বরং অপরাধবোধের মানসিক বোঝায়। সে তাদের দিকে হেঁটে গেল, মালিকের মতো নয়, কোটিপতির মতো নয়। সে এমন এক মানুষের মতো হাঁটল যে এক দীর্ঘ কোমা থেকে এইমাত্র জেগে উঠেছে এবং বুঝতে পেরেছে যে সে প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হারিয়ে ফেলেছিল। সে লক্ষ্মী আম্মার সামনে পৌঁছল। সে অভ্যাসবশত সম্মান ও ভয়ে এক পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, যে হয়তো শ্রীমানের রাগ তার ওপর গিয়ে পড়বে, যেহেতু সে গোলমাল করেছিল। শ্রীমন, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নেব। লক্ষ্মী আম্মা ভাঙা গলায় বিড়বিড় করল। আমি বুঝতে পারছি এই কেলেঙ্কারির পর আপনি চান। লক্ষ্মী আম্মা, আলোক তাকে ধীরে করে থামাল। সে নিজের হাত বাড়ালো এবং মহিলার প্রবল বিস্ময়ের জন্য তার হাত দুটো ধরল। সেগুলো ছিল খসখসে কাজের হাত, আঙুলের গিঁটগুলো সামান্য ফোলা। আলোক সেগুলোকে নিজের হাতের মধ্যে ধরে রাখল, যেগুলো কোমল এবং পরিষ্কার ছিল। তুমি কিছুই গুছিয়ে নেবে না, আলোক বলল, এবং তার কণ্ঠস্বর প্রথমবারের মতো কাঁপল। তুমি কোথাও যাচ্ছ না, যদি না তুমি নিজে যেতে চাও, কারণ তুমি আমাকে এতটা অন্ধ হওয়ার জন্য ক্ষমা করতে পারছ না। লক্ষ্মী আম্মা ওপরে তাকাল, তার চোখ জলে ভরেছিল। ক্ষমা করবেন শ্রীমান, আমাকে ক্ষমা করার মতো কিছুই নেই। আমি কেবল তাই করছিলাম যা আমাকে করতে হতো। তুমি সেটা করেছ যা আমার করা উচিত ছিল। আলোক তার হাত দুটো শক্ত করে ধরল। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করা থেকে বাঁচিয়েছ। লক্ষ্মী আম্মা, আলোক নিজের গলার কাছে দলা পাকানো কষ্ট গিলে নিল এবং কিছুটা নিচু হল, সম্মানের প্রতীক হিসেবে। ধন্যবাদ। কর্মচারীর কাছে বসের পক্ষ থেকে নয়, বরং একজন বাবার পক্ষ থেকে একজন মায়ের প্রতি কৃতজ্ঞতা। একটি একাকী অশ্ববিন্দু লক্ষ্মী আম্মার বলিরেখা পড়া গাল দিয়ে গড়িয়ে পড়ল। কেবল ওর দেখাশোনা করবেন শ্রীমান, ওর আপনাকে প্রয়োজন। ওর নতুন মায়ের প্রয়োজন নেই, ওর আপনাকে প্রয়োজন। আলোক লক্ষ্মী আম্মার একটি হাত ছাড়ল এবং অর্জুনের দিকে ঘুরল। সে আবারও হাঁটুর উপর ভর দিয়ে বসল, বাচ্চার মুখোমুখি। ছোট কাঠের ঘোড়াটি তখনও অর্জুনের বুকের কাছে আঁকড়ে ধরা ছিল। বাবা, বাচ্চাটি ফিসফিস করে বলল, ডাইনি চলে গেছে? আলোক হাসল, একটি বিষণ্ণ কিন্তু সত্য হাসি, মমতায় ভরা। হ্যাঁ চ্যাম্পিয়ন, ও চলে গেছে এবং ও আর কোনো দিন ফিরবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আলোক নিজের দুই বাহু মেলল। অর্জুন দ্বিধা করল না, সে এগিয়ে এলো প্রায় চেয়ার থেকে পড়ে গিয়ে এবং নিজের দুর্বল হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। আলোক তাকে ধরল, সে তাকে চেয়ার থেকে তুলে নিল এবং এক গভীর শক্তিতে জড়িয়ে ধরল। নিজের মুখ ছেলের ঘাড়ে গুজে দিল। বাচ্চার সেই সাবান আর সরলতার গন্ধ নিতে নিতে বলল, আমাকে ক্ষমা করে দাও অর্জুন, আমাকে ক্ষমা করে দাও যে আমি সেখানে ছিলাম না, আমাকে ক্ষমা করে দাও যে আমি দেখতে পাইনি, আমি তোমাকে ভালোবাসি। বাবা, বাচ্চাটি তার দামি স্যুটের কাঁধে স্বস্তিতে কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমি আপনাকে অনেক ভালোবাসি। সেই আলিঙ্গনে, সেই সাদা রান্নাঘরে যা এখন উষ্ণ লাগছিল, আলোক জানত যে যদিও প্রিয়া একটি নিখুঁত ম্যাগাজিন পরিবারের স্বপ্ন ছিনিয়ে নিয়েছিল, সে তার চেয়েও ভালো কিছু পেয়ে গিয়েছিল। একটি বাস্তব পরিবার, একটি পরিবার যা রক্ত বা হীরের আংটি দিয়ে তৈরি হয়নি, বরং আনুগত্য এবং যন্ত্রণাদায়ক সত্য দিয়ে তৈরি হয়েছে। কিন্তু তখনও একটি জিনিস বাকি ছিল, চূড়ান্ত সমাপ্তি এবং পূর্ণ ন্যায় বিচার। আলোক লক্ষ্মী আম্মার দিকে তাকালো, যে নিজের অ্যাপ্রনের কোণা দিয়ে জল মুছছিল। লক্ষ্মী আম্মা, আলোক অর্জুনকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলল, টেবিল তৈরি করো, বড় টেবিল, প্রধান ডাইনিং রুমের। শ্রীমান, সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, আপনার আর বাচ্চার জন্যে নয়? 3 জনের জন্য, আলোক দৃঢ়ভাবে উত্তর দিল। আজ তুমি রাতের খাবার পরিবেশন করবে না লক্ষ্মী আম্মা, আজ তুমি আমাদের সাথে টেবিলে একটা পরিবারের মতো খাবে। লক্ষ্মী আম্মার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু শ্রীমান, এটি ঠিক নয়, আমার ইউনিফর্ম। এটি এই বাড়িতে গত বহু বছরের মধ্যে সবচেয়ে সঠিক কাজ, আলোক রায় দিল। আর ইউনিফর্মের কথা বললে, তুমি এই বাচ্চার ঠাকুমা, রক্তে না হলেও কাজ আর মমতায় তুমি তাই, আর আজ থেকে আমি তোমাকে সেই হিসেবেই মানব। আলোক নিজের ছেলেকে কোলে নিয়ে বারান্দার দিকে ঘুরল, একটি অনিশ্চিত কিন্তু সৎ ভবিষ্যতের দিকে হেঁটে চলল। লোক দেখানো জীবনের ভূতগুলোকে পেছনে ফেলে দিয়ে দুঃস্বপ্ন শেষ হয়েছিল, আসল জীবন কেবল শুরু হয়েছিল।
প্রধান দরজা একটি ধীর প্রতিধ্বনির সাথে বন্ধ হল, একটি সুনির্দিষ্ট শব্দ, যা প্রিয়া তাদের জীবন থেকে বেরিয়ে দেওয়ার ওপর মোহর লাগিয়ে দিল। প্রতিধ্বনিটি ফিকে হয়ে গেল। ঘরটিতে এমন এক নীরবতা নেমে এলো, যা গত কয়েক মাসের মধ্যে এই প্রথম উত্তেজনাময় ছিল না, বরং এক অদ্ভুত এবং কোমল শান্তিতে ভরা ছিল। আলোক তখনও অর্জুনকে কোলে নিয়েছিল, নিজের ছেলের ওজন অনুভব করছিল, এমন এক ওজন যা সে কাজ এবং ক্লান্তির অজুহাতে অনেক লম্বা সময় ধরে তোলা থেকে নিজেকে বাঁচিয়ে চলত। সে প্রধান ডাইনিং রুমের দিকে হাঁটল, রান্নাঘরের জলখাবার খাবার জায়গার দিকে নয়, বরং বড় হলের দিকে, সেই দামি জায়গার দিকে যেখানে 12 জনের জন্য একটি লম্বা টেবিল ছিল, যা কেবল ক্রিসমাসে বা ব্যবসায়িক সহযোগীদের প্রভাবিত করার জন্য ব্যবহৃত হতো। লক্ষ্মী আম্মা কয়েক পা পেছনে তার অনুসরণ করছিল, ধীরে ধীরে হাঁটছিল। নিজেরই কর্মস্থলে নিজেকে একজন অনুপ্রবেশকারী মনে হচ্ছিল তার। তার হাত এখন রাবার গ্লাভস ছাড়া নিজের এপ্রনের কোণা নিয়ে ঘাবড়ে গিয়ে নাড়াচাড়া করছিল। আলোক টেবিলের প্রধান আসনের কাছে পৌঁছাল, অর্জুনকে ধীরে একটি পাশের চেয়ারে বসাল, নিশ্চিত করল যে সে স্বাচ্ছন্দ্যে আছে। তারপর সে উল্টো দিকের চেয়ারটির দিকে এগোল, যা তার প্রয়াত স্ত্রীর ছিল, যেটিতে প্রিয়া প্রথম দিন থেকেই নিজের অধিকার দাবি করেছিল। আলোক চেয়ারটি সরাল এবং লক্ষ্মী আম্মার দিকে তাকাল। বসে পড়ো লক্ষ্মী আম্মা। মহিলাটি ডাইনিং রুমের চৌকাঠে থমকে গেল, ভয়ে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। শ্রীমান আলোক, ভগবানের দোহাই, আমি এটি করতে পারবো না, এটি ঠিক নয়। আমি পরিচারিকা, আমার জায়গা রান্নাঘরে। কেউ আসবে না। আলোক ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে মাঝপথে থামিয়ে দিল। আর যদি তারা আসে, তবে তারা সত্যিটি দেখবে। তারা সেই নারীকে দেখবে যে এই বাড়িটিকে আগলে রেখেছে। সে সেখানেই বসেছে যেখানে বসার তার অধিকার আছে। কিন্তু শ্রীমান, আমার ইউনিফর্ম নোংরা, আমার গায়ে ব্লিচের গন্ধ। ওটা মর্যাদার গন্ধ। আলোক তার দিকে এগোতে এগোতে শুধরে দিল। সে ধীরে করে তার কাঁধ ধরল এবং তাকে টেবিলের দিকে নিয়ে গেল। লক্ষ্মী আম্মার শরীর শক্ত মনে হল। তিনি সেই দশকের সামাজিক সংস্কারের বিরুদ্ধে লড়ছিলেন, যা তাকে বলত যে তিনি নিচু স্তরের। আলোক তাকে বসাল। চেয়ারটি ছিল উঁচু পিঠওয়ালা এবং বেশ প্রভাবশালী। লক্ষ্মী আম্মাকে সেখানে খুব ছোট দেখাচ্ছিল, কিন্তু একই সাথে অদ্ভুতভাবে রাজকীয়ও মনে হচ্ছিল। আলোক প্রধান আসনে বসল। তারা তিনজন বিশাল খালি টেবিলের এক প্রান্তে একটি ত্রিভুজ তৈরি করে বসল। নীরবতা ভেঙে অর্জুন ধীর গলায় বলল, আমার খিদে পেয়েছে। আলোক হাসল এবং বহু বছর পর সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাল। সে বলল, আমারও খিদে পেয়েছে চ্যাম্পিয়ন। লক্ষ্মী আম্মা, রাতের খাবারে কি আছে? লক্ষ্মী আম্মা ধড়ফড় করে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন এবং বলছিলেন, ও আমার ভগবান, রাতের খাবারে ওভেনে চিকেন আছে, আমি আপনাদের পরিবেশন করছি। আলোক হাত তুলে তাকে থামালো এবং বলল, তুমি বোঝনি, আজ তুমি পরিবেশন করবে না। আলোক উঠে দাঁড়াল, নিজের $1000 কোটটি আলতো করে চেয়ারের পিঠে ঝুলিয়ে দিল এবং নিজের ধবধবে সাদা শার্টের হাতা গুটিয়ে নিল। সে বলল, আজ আমি পরিবেশন করব। সে রান্নাঘরে গেল এবং কিছুক্ষণ পর খাবারের পাত্র ও প্লেট নিয়ে ফিরে এলো। তার নড়াচড়াগুলো ছিল আড়াআড়ি ধরনের। সে জানত না কোস্টার কোথায় রাখা আছে। জল পরিবেশন করার সময় সে প্রায় একটি গ্লাস ফেলেই দিচ্ছিল। সে ছিল একজন প্রভাবশালী মানুষের প্রতিচ্ছবি, যে আবার নতুন করে মানুষ হওয়া শিখছিল। যখন খাবার পরিবেশন করা হলো, তখন কেউ সাথে সাথে খেল না। আলোক তার ছেলে এবং তারপর লক্ষ্মী আম্মার দিকে তাকাল। আলোক জলের গ্লাস তুলে ধরে বলল, আমি একটি টোস্ট প্রস্তাব করতে চাই। লক্ষ্মী আম্মা কাঁপা কাঁপা হাতে নিজের গ্লাস তুললেন। অর্জুন একটি লাজুক হাসির সাথে তার সুপার হিরোওয়ালা প্লাস্টিকের গ্লাসটি তুলল, যা আলোক রান্নাঘর থেকে নিয়ে এসেছিল। স্বচ্ছ জলের দিকে তাকিয়ে আলোক বলল, অন্ধত্বের জন্য, যাতে এটি আর কোনোদিন আমার দৃষ্টিকে ঝাপসা না করতে পারে। আর সেই পরিবারের জন্য যাকে বেছে নেওয়া হয়, তার জন্য নয় যাকে চাপিয়ে দেওয়া হয়। তারা জল পান করল এবং সেই বিশুদ্ধ জল যেন তাদের আত্মাকে পরিষ্কার করে দিল। যখন খাবার দেওয়া হলো, সাথে সাথে কেউ খেল না। আলোক তার ছেলে এবং তারপর লক্ষ্মী আম্মার দিকে তাকাল। আলোক জলের গ্লাস তুলে বলল, আমি একটি টোস্ট প্রস্তাব করতে চাই। লক্ষ্মী আম্মা কাঁপা কাঁপা হাতে নিজের গ্লাসটি তুললেন। অর্জুন এক লাজুক হাসির সাথে তার সুপারহিরো আঁকা প্লাস্টিকের গ্লাসটি তুলল, যা আলোক রান্নাঘর থেকে নিয়ে এসেছিল। স্বচ্ছ জলের দিকে তাকিয়ে আলোক বলল, অন্ধত্বের জন্য, যাতে এটি আর কোনোদিন আমার দৃষ্টিকে ঝাপসা না করতে পারে। আর সেই পরিবারের জন্য যাকে বেছে নেওয়া হয়, তার জন্য নয় যাকে চাপিয়ে দেওয়া হয়। তারা জল পান করল এবং সেই বিশুদ্ধ জল
যেন তাদের আত্মাকে ধুয়ে পরিষ্কার করে দিল। আলোক অর্জুনের জন্য চিকেনের একটি টুকরো কাটল এবং বলল, বেটা, আমাকে তোমাকে কিছু বলতে হবে এবং তোমাকে সৎ থাকতে হবে। অর্জুন চিবানো বন্ধ করে দিল। তার চোখে আবার ভয় ফুটে উঠল। সে ভাবল, আমি কি করলাম বাবা? আলোক বলল, কিছুই না, তুমি কোনো ভুল করনি। আমি শুধু জানতে চাই, ও কি প্রথমবার তোমার সাথে এমন ব্যবহার করেছিল? লক্ষ্মী আম্মা নিজের প্লেটের দিকে মাথা নিচু করে নিলেন। অর্জুন তার আম্মার দিকে তাকালো এবং আম্মা মাথা নেড়ে সাই দিতেই সে ফিসফিস করে বলল, না বাবা, ও বলতো যে আমার মতো বাচ্চাদের সুন্দর টেবিলে খাওয়া উচিত নয়, কারণ আমরা নোংরা করি। ও মাঝে মাঝে আমাকে কাপড় ধোয়ার ঘরে বসে খেতে বাধ্য করত। আলোকের কাঁটা চামচটি চীনামাটির প্লেটের উপর শব্দ করে পড়ে গেল। সে রুদ্ধ গলায় পুনরায় বলল, কাপড় ধোয়ার ঘরে? অর্জুন তার মনের ভেতর চেপে রাখা গোপন কথাগুলো বলতে শুরু করল। সে বলল, আর যখন আপনি রাতে ফোন করতেন, ও আমার পায়ে চিমটি কাটত যদি আমি তোমাকে কিছু বলতে চাইতাম। ও বলতো যে যদি আমি আপনাকে কিছু বলি তবে আপনি দুঃখ পাবেন এবং আপনার হার্টের অসুখ হয়ে যাবে, আর আপনি যদি মারা যান তবে ওরা আমাকে অনাথাশ্রমে পাঠিয়ে দেবে, যেখানে বাচ্চাদের মারে। আলোক নিজের চোখ বন্ধ করে নিল। একটি একাকী অশ্রুবিন্দু কাঁচের মতো ভারী হয়ে তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। সেই কষ্ট ছিল শারীরিক। সে কল্পনা করল তার 6 বছরের ছোট ছেলেটি ওয়াশিং মেশিন আর ড্রায়ারের মাঝে একা বসে খাবার খাচ্ছে। সে বুঝতে পারল সেই বাচ্চার আতঙ্ক, যে বিশ্বাস করত তার নীরবতাই তার বাবাকে বাঁচিয়ে রেখেছে। লক্ষ্মী আম্মা টেবিলের উপর হাত বাড়িয়ে আলোকের হাত স্পর্শ করলেন এবং বললেন, এখন সব ঠিক হয়ে গেছে শ্রীমান। বাচ্চাটি খুব শক্তিশালী। ওর কাছে ওর মায়ের হৃদয় আছে। ও অনেক সহ্য করেছে, কিন্তু ভেঙে পড়েনি। আলোক চোখ খুলে দেখল লক্ষ্মী আম্মার হাত তার হাতের ওপর। সে হাত সরিয়ে নিল না, বরং কৃতজ্ঞতার সাথে তা চেপে ধরল। আলোক বলল, আমি তোমাকে এর প্রতিদান কিভাবে দেব লক্ষ্মী আম্মা? আজ পর্যন্ত আমি তোমাকে যা টাকা দিয়েছি তার সেই ত্যাগের তুলনায় কিছুই নয় যার তুমি যোগ্য। লক্ষ্মী আম্মা দৃঢ়তার সাথে বললেন, আমার আপনার টাকা চাই না শ্রীমান আলোক। আমি শুধু চাই আপনি আমাকে একটি কথা দিন। আজ থেকে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, ওকে গল্প শোনাবেন এবং ওকে থেরাপির জন্য নিয়ে যাবেন। বাচ্চার দামি খেলনা বা ডিজনিল্যান্ড ভ্রমণের প্রয়োজন নেই, তার শুধু তার বাবাকে প্রয়োজন, যে তাকে বুঝবে। আলোক অর্জুনের দিকে তাকাল, যার চোখে আশার আলো জ্বলছিল। আলোক পবিত্র সংকল্পের সাথে বলল, আমি শপথ করছি, আমি আর কোনো রাত মিস করব না। আমি ওর পা হব যতক্ষণ না ও নিজের পা ব্যবহার করতে পারছে। আর যদি ও কোনোদিন তা না পারে, তবে আমি সারা জীবনের জন্য ওর পা হয়ে থাকব। অর্জুন এক গাল হাসল। সে জিজ্ঞেস করল, তাহলে আপনি কি থাকবেন বাবা? আলোক বলল, সত্যিই আমি থাকব। আর লক্ষ্মী আম্মা, কাল থেকে তুমি আর পরিচারিকা নও, আমি পরিষ্কার করা আর রান্নার জন্য অন্য কাউকে রেখে দেব। লক্ষ্মী আম্মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন? আলোক হাসি মুখে বলল, না, আমি তোমাকে পদোন্নতি দিচ্ছি। আমি তোমাকে এই বাড়ির গৃহকর্ত্রী এবং সম্মানীয় ঠাকুমা হিসাবে নিযুক্ত করছি। তোমার একমাত্র কাজ হবে এই বাচ্চাটি যেন খুশি থাকে তা দেখা। লক্ষ্মী আম্মা মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমি এই দায়িত্ব গ্রহণ করছি শ্রীমান। রাতের খাবার চলল সাধারণ ঘরোয়া চিকেন আর জল দিয়ে, কিন্তু আলোকের জন্যে এটি ছিল জীবনের শ্রেষ্ঠ ভোজ। ডাইনিং রুমের ঠান্ডা মার্বেল যেন উষ্ণ হয়ে উঠল। একাকিত্ব চলে গেল। সেই সবের কেন্দ্রে হুইল চেয়ারে বসে একটি বাচ্চা হাসছিল, যে জানত না তার হাসি দুইজন ভাঙা প্রাপ্তবয়স্ক মানুষের মনের টুকরোগুলোকে জুড়ে দেওয়ার আঠা হিসেবে কাজ করছিল। হাবেলিতে রাত নামল, কিন্তু প্রথমবার অন্ধকার কোনো ভয় আনল না। আলোক অর্জুনকে তার ঘরে নিয়ে গেল। আলোক আজ নিজেই অর্জুনকে পাজামা পরানো শিখল। সে বুঝতে পারল অর্জুন কতটা হালকা এবং তার পাগুলো কতটা নাজুক। আলোক ভাবল, প্রিয়া ওকে বোঝা বলত, আমি সমস্যা বলতাম, কিন্তু ও তো কেবল একটা আহত পাখি। সে অর্জুনকে শুইয়ে দিল এবং একটি গল্প শোনাল। গল্প শেষ হলে অর্জুন ঘুমে ঢুলুঢুলু চোখে জিজ্ঞেস করল, বাবা, কাল কি আপনি আমাকে হাঁটানো শেখাবেন? প্রিয়া বলেছিল আমার পা মরে গেছে। আলোক তার ছেলের কাছে ঝুঁকে এসে বলল, অর্জুন, তোমার পা মরে যায়নি, ওগুলো ঘুমিয়ে আছে। কাল থেকে আমরা কাজ শুরু করব। আমি পৃথিবীর সেরা ডাক্তারদের ডাকব। আমি তোমার কোচ হব, তোমার লাঠি হব। অর্জুন বাবার হাত শক্ত করে ধরে শান্তিতে ঘুমিয়ে পড়ল। আলোক লক্ষ্মী আমরাকে জানালো যে সে বাড়ির পুরনো আর্কিটেকচারাল প্ল্যানগুলো খুঁজবে। সে আর্কিটেকচার পড়েছিল।
সে ঠিক করল বাড়ির সব দেওয়াল ভেঙে র্যাম্প তৈরি করবে, যাতে অর্জুন স্বাধীনভাবে ঘুরতে পারে। সে তার পৃথিবীকে অর্জুনের উপযোগী করে তুলবে। আলোক যখন আয়নায় নিজেকে দেখল, সে আর কোটিপতি বিপত্নিক নয়, সে এখন অর্জুনের বাবা। শহরে বৃষ্টি শুরু হল। প্রিয়া তার স্যুটকেস নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। সে এক হোটেলে গেল, কিন্তু তার ক্রেডিট কার্ড ব্লক ছিল। রিসেপশনিস্ট জানালো আলোক তাকে সব জায়গা থেকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। তার বান্ধবীরাও তাকে নিতে অস্বীকার করল, কারণ তারা ভিডিও দেখেছে যেখানে সে খারাপ ব্যবহার করছিল। প্রিয়া বৃষ্টির মধ্যে একা স্যুটকেস টেনে হাঁটতে লাগল। সে বুঝতে পারল আসল বিলাসিতা টাকা নয়, এক টুকরো ছাদ, যেখানে তাকে ভালোবাসা দেওয়া হয়। 6 মাস পর বাড়িতে হাতুড়ির শব্দ শোনা গেল। আলোক দেওয়াল ভাঙছিল। অর্জুন হুইল চেয়ারে বসে উৎসাহ দিচ্ছিল। লক্ষ্মী আম্মা এখন বাড়ির অংশ। আলোক সব সিঁড়ি সরিয়ে দিচ্ছে, যাতে অর্জুন স্বাধীনভাবে ঘুরতে পারে। তারা এখন একটি অবিচ্ছেদ্য পরিবার। অর্জুনের 7ম জন্মদিনে সে হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করল। আলোক আড়ালে দাঁড়িয়ে চোখের জল মুছছিল। অর্জুন খুব কষ্টের সাথে নিজের পা দুটোর ওপর ভর দিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল, দেখো বাবা, আমি কত লম্বা হয়ে গেছি। আলোক তার ছেলেকে কোলে তুলে নিল। লক্ষ্মী আম্মা 2 হাত ভরে তালি বাজাতে লাগলেন। আলোকের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এখন ব্যাংকে নেই, তা আছে তার হাসি খুশি ছেলের মধ্যে।